গল্পের নাম নির্বাণের পথে। পর্ব সংখ্যা 6। গাড়ি আস্তে আস্তে থামল সিলেটের মালনীছড়া চা বাগানের পথের ধারে। দূরের পাহাড়ের চূড়া মেঘের স্নিগ্ধ চাদরে ঢাকা। সারি সারি সবুজ চা গাছ স্নিগ্ধ বাতাসে দোল খাচ্ছে। পাতার মাঝে মৃদু শীষ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। কোথাও কোথাও শ্রমিকরা ছোট ঝুড়ি হাতে চায়ের পাতা সংগ্রহ করছে। বাতাসে ভেসে আসছে তাজা চায়ের পাতার সুবাস। মাটির সোদা গন্ধ মিশে এক অপরূপ অনুভূতি সৃষ্টি করছে। গাড়ির ভেতরে বসে ছোট্ট নূর ঘুম ঘুম চোখে হাত মুছে আহিরের দিকে তাকালো। কালো ফ্রকের ভেতর তার ছোট্ট শরীরটা মায়াবী লাগছে। মাথার দুই পাশে গোছানো ঝুঁটিগুলো যেন এক ছোট আদরে পড়ি। নূর জানালার বাইরে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, চলে এসেছি। আহির হাসি মুখে তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মাম্মা, আমরা চলে এসেছি। এরপর নূরকে কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে দিল। মাটিতে পা পড়তেই নূর বিস্ময়ে বড় বড় চোখ করে পাহাড়ের দিকে তাকিয়ে থাকল। চারপাশে সবুজের সমুদ্র, দূরে নীলচে পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা সাদা মেঘের স্তূপ। বাতাসে ভাসতে থাকা চায়ের পাতার মিষ্টি ঘ্রাণ সবকিছু যেন তাকে মোহিত করে দিল। নূর অবাক হয়ে বলল, এসব কত সুন্দর গো পাপ্পা। একবারে আজ কি যেন বলে, দুল, ভালো লাগে না, ভুলে গেছি। আহির মৃদু হাসল, আশ্চর্য মাম্মা। নূর কপাল কুঁচকে বলল, আশ্চর্য। আহির নূরের হাত ধরে বলল, চলো মাম্মা, আমরা ওদিকেই যাব। নূর তখনও অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে। তার ছোট্ট চোখে বিস্ময়, মুগ্ধতা আর ভালো লাগার এক মিশ্র অনুভূতি খেলা করছিল। যেন এই প্রথম সে প্রকৃতির এত নিখুঁত সৌন্দর্য দেখল। আহির মালনীছড়ায় কোম্পানির কাজে এসেছে। সেখানকার ম্যানেজার ও তার সরকারি তাকে দেখামাত্র এগিয়ে এলো। ম্যানেজার হাসি মুখে হাত বাড়িয়ে বললেন, হ্যালো মিস্টার আহির। আহির সঙ্গতভাবে প্রত্যুত্তর দিল, হ্যালো। সরি, একটু লেট করে ফেললাম। আপনারা অলরেডি চলে এসেছেন। নূর আহিরের হাত ধরে বলল, পাপ্পা। আহির 1 মিনিট থেমে নূরের সামনে বসে জানতে চাইল, কি হয়েছে মাম্মা? কোনো সমস্যা? নূর পাহাড়ের দিকে ইশারা করে বলল, আমি ওই দিকে যেতে চাই। আহির শান্তভাবে বলল, পাপ্পার কাজ শেষ হলেই আমরা পরে ঘুরতে যাব, ঠিক আছে? এখন পাপ্পাকে কাজে যেতে হবে। এসো। নূর ক্ষুণ্ণ মুখে বলল, না, আমি এখনই যাব। আহির একটু নরম গলায় বলল, মাম্মা দেখো। তখন ম্যানেজার বলল, মিস্টার আহির, ও যখন ঘুরতে চাইছে তখন ঘুরুক, ছোট মানুষ। আমাদের কাজের মাঝে শুধু শুধু বোর হবে। আমি বরং এখানকার আমার একজন পরিচিত লোককে ডেকে দিচ্ছি, ওকে দেখে রাখবে। আহির একটু ভেবে বলল, কিন্তু? ম্যানেজার একজন লোক ডাকলেন, একটু বয়স্ক। রহিম, মামানিকে একটু বাগান ঘুরে দেখাও, ঘোরা শেষে আমাদের কাছে পৌঁছে দিও। আর আমরা তো এই পাশেই থাকব। আহির কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে। ওকে একা মুহূর্তও একা ছাড়বেন না। মাম্মা, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কেমন? দাদু যা বলবে শুনবে, ঠিক আছে? নূর মিষ্টি করে হাসল, ঠিক আছে পাপ্পা। তুমি তো জানো নূর অলওয়েজ গুড গার্ল, তাই না? রহিম নূরকে নিয়ে হাঁটতে শুরু করল। নূর চারপাশে তাকিয়ে অবাক হচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। রহিম অবাক হয়ে বলল, কি হলো মামুনি? মাটিতে বসলে? নূর একটু ক্ষুণ্ণ হয়ে বলল, আহ, আপনি তো দেখি খুব বোকা দাদু। এত হাঁটার পর নূর তো কেন কি যেন বলে, ভুলে গেছি। রহিম নূরের মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করল, ক্লান্ত? নূর মাথা নেড়ে বলল, হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি। আমি পানি খাব। কিন্তু পানিটা তোর সাথে আনিনি। তুমি বরং চলো তোমার আব্বুর কাছে গিয়ে সেখানে থেকে পানি নিয়ে খাবে। এখান থেকে খুব বেশি দূর না। নূর একটু বিরক্ত হয়ে বলল, না, আমি হাঁটতে পারছি না। দাদু, আপনি গিয়ে নিয়ে আসুন না। আমি এখানে আলো থাকতে চাই।
রহিম খানিকটা চিন্তা করে বলল, তোমাকে এখানে একা রেখে যাওয়া যাবে না। বরং তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নূর মাথায় হাত দিয়ে বলল, উফ, আপনি কত বোকা! আপনার কি আমার পাপ্পার মতো শক্তি আছে? এত দূর আমাকে কিভাবে নিয়ে যাবেন? আপনি যান, আমি এখানেই বসে থাকব, কোথাও যাব না। রহিম হাসি মুখে বলল, তাহলে তুমি কিন্তু কোথাও যাবে না। আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। নূর শীতলভাবে বলল, ওকে। রহিম চলে গেল। নূর বসে বসে চারপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ একটি প্রজাপতি তার হাঁটুর ওপর এসে বসল। নূর মুগ্ধ হয়ে বলল, আহ, এটা তো বাটারফ্লাই! কি সুন্দর তুমি! কত সুন্দর তোমার পাখা, কালো আর ইয়েলো। এরপর নূর আক্ষেপ করে বলল, মনটাই খারাপ হয়ে গেল। যদি তোমার মতো উড়তে পারতাম, তাহলে কত জায়গায় উড়ে উড়ে চলে যেতাম। মাম্মাকে ও খুঁজে পেতাম। তুমি কত জায়গায় যাও। তুমি কি জানো আমার মাম্মা কোথায়? তুমি যদি আমাকে মাম্মার কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে আমার সবচেয়ে ফেভারিট ডলটা দিয়ে দেব। বলো, ডিল? নূর হাত বাড়ালেই প্রজাপতিটি ভয় পেয়ে উড়ে গেল। নূর হতাশ হয়ে উঠে দাঁড়াল। দুটি হাত কোমরে রেখে বলল, এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। তোমার কি ডল ফেভারিট না? না হয় অন্য কিছু নিতে পারো, শোনো না। নূর প্রজাপতির পিছু পিছু ছুটতে শুরু করল। সিলেটের সবুজে ঘেরা পাহাড়ি এলাকার এক কোণে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটি, যেন প্রকৃতির সাথে মিশে থাকা এক শান্তির আশ্রয়। লাল টালির ছাদ, সাদা রঙের দেয়াল, আর চারপাশে বাহারি ফুলের বাগান এঁকে দিয়েছে মনোরম সৌন্দর্য। প্রথম তলায় প্রশস্ত বারান্দা, যেখানে কাঠের মোড়া আর দোলনা রাখা। সাদা কালো পাথরের মোজাইক করা মেঝে, কাঠের পাল্লাওয়ালা জানালা আর পুরনো দিনের ঢঙে তৈরি দরজাগুলো বাড়ির ঐতিহ্যের ছাপ বহন করে। দোতলায় উঠতে সিঁড়িটি বাঁক নিয়ে ওপরে উঠেছে, রেলিংয়ে লোহার কারুকাজ খোদাই করা। উপরে উঠলেই দেখা যায় একটি বড় খোলা বারান্দা, যেখান থেকে দূরের চা বাগান আর পাহাড়ের সবুজ দৃশ্য চোখে পড়ে। নুহা দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে। তার খোলা চুল বাতাসে আলতো করে উঠছে, চোখ দুটি হারিয়ে গেছে দূরের নৈসর্গিক দৃশ্যের গভীরে। এমনটা সে প্রায় করে যখনই মনটা ব্যস্ত হয়। পাশে সিফাত নীরব কিন্তু উপস্থিত। এক হাত পকেট রেখে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এক পলক নুহার দিকে তাকাচ্ছে। 5টি বছর পেরিয়ে গেছে। সেই রাতের পর থেকে অনেক কিছু বদলেছে। রৌফ মীরের শাস্তির ব্যবস্থা করতে পারলে ও তা নুহাকে অনেক কিছু হারাতে বাধ্য করেছে। কিন্তু হারানোর মাঝে কিছু প্রাপ্তি থাকে যা জীবনকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সেদিন যখন নুহা উপলব্ধি করেছিল যে তার সিদ্ধান্ত আবার ভুল, তখন সে ঠিক করে নিয়েছিল যে এই শহর এবং তার মানুষগুলোকে ছেড়ে চলে যাবে। নতুন কিছু শুরুর পথে পা রাখবে, যেখানে আর কোনো ভালোবাসা তাকে ঠকাবে না, আর কোনো বেদনা তাকে আঘাত করবে না। তবে সে একা আসেনি। তার সাথে ছিল তার জীবনের একমাত্র প্রাপ্তি, তার এবং আহিরের ভালোবাসার সেই অংশ, যে অংশ তাকে শূন্যতার মধ্যে নতুন আশা এবং জীবনশক্তি দিয়েছে। সিফাত একটু হেসে বলল, কিন্তু এত বছর তো পার হয়ে গেছে, নুহা। এখন যদি আপনি আমাদের বাড়িতে যান, তাতে কি কিছু পরিবর্তন হবে? আসলে আম্মু আব্বু চাইছিল আরুষিকে দেখতে। আপনার শেহাদা, মানে আমি বলতে চাইছি আপনার স্বামী কি আপনার জন্য এত বছর বিয়ে না করেই অপেক্ষা করছে? আর দেখা হওয়ার ও তো চান্স নেই। আমাদের বাড়ির দূরত্ব অনেক। নুহা মুচকি হাসল। তার চোখে এক ধরনের নিষ্কুলতা। তবুও আমি ওইখানে আর কখনো পা রাখতে চাই না। ওই শহর আমাকে যতটা দিয়েছে তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে। একবার পা রেখে জীবনে অনেক কিছু হারানোর পর আবারও সে একই ভুল করতে চাই না। এখানে আমি সুখে আছি। সিফাত কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, তবে আপনার বোন, তাকে নিয়ে আপনার কি মত? আপনি তো জানেন ও ভালো আছে। তার স্বামী, সংসার, বাচ্চা সব কিছু নিয়ে সুখী। আমি চাই ও আরও ভালো থাকুক। আর আপনি তো আমাকে খবরগুলো দিয়েছেন, এখন আবার বলবেন না মিথ্যা বলেছেন।
সিফাত হাসল। পাগল নাকি আপনাকে মিথ্যা বলবো? তর্ক করে আপনার সাথে আমি কখনো জিতেছি বলে মনে পড়ে না। বাদ দিন সেসব, আমাকে যেতে হবে। আমার জান কোথায়? সকাল থেকে তাকে দেখছি না। নুহা হেসে বলল। আমি সকালে যখন গেলাম ও তো ঘুমাচ্ছিল। ফিরে এসে আর দেখেনি। নানুর সাথে কোথাও গেছে মনে হয়। নানি, আপনি কি আরুষিকে দেখেছেন? মরিয়ম বেগম উঠোনে বসে আপন মনে চুল আঁচড়ে নিচ্ছিলেন। রোদের কোমল আলো আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল কাঁচা নারকেলের তেলের মিষ্টি গন্ধ। বয়সের ছাপ পড়লেও তার মুখাবয়বে এক ধরনের প্রশান্তির ছোঁয়া। নুহার প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুল আঁচড়ানোর কাজ বন্ধ করে তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। মরিয়ম বেগম শান্ত স্বরে বললেন, একটু আগে ও তো এখানে ছিল, ঘুম থেকে উঠে তোর কথা জিজ্ঞেস করছিল। জানি না এইটুকুর ভিতরে কোথায় গেল। নানুর সাথে হয়তো গেছে। মরিয়ম বেগম ও আজনাব শেখ সিফাতের নানি ও নানা সিলেটের মালানিছড়ার চা বাগানের সাথে নিবিড় সম্পর্ক রাখেন। সিফাত ছোট থেকেই তাদের কাছে থাকে। এই সুন্দর পাহাড়ি অঞ্চলের পরিবেশ তাকে ভীষণভাবে মুগ্ধ করে। নুহা এখন আরুষিকে নিয়ে মরিয়ম বেগম ও আজনাব শেখের সাথে বসবাস করছে। সেই ঝড় বৃষ্টির রাতে নুহার মনে হয়েছিল সে কি আবারও কোনো ভুল করছে। একাকিত্ব, কষ্ট, অনিশ্চয়তা সবকিছু তাকে চারদিক থেকে গ্রাস করছিল। সে যেন এক দিগ্ভ্রান্ত নাবিক, বুঝতে পারছিল না কোনো দিকেই বা তার তীরে ফেরার পথ। ঠিক সেই মুহূর্তে সিফাত তার কাছে এসেছিল। ভয় পাবেন না, আপনি একা নন। আমি আপনার পাশে আছি, আর থাকব। সিফাত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেদিন নুহা সেই হাত ধরেনি। তবু কোনো এক অদৃশ্য টানে সে সিফাতের সঙ্গে যেতে রাজি হয়েছিল। নুহা কখনো সিফাতের কাছে কিছু আশা করেনি, বরং কখনো কখনো অবহেলা করেছে, কখনো রূঢ় কথায় আঘাত দিয়েছে, আবার কখনো ছোটখাটো রাগ অভিমান দিয়ে দূরে সরানোর চেষ্টা করেছে। তবু সিফাত তার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। সে কখনো নুহাকে একা ছাড়েনি, কখনো মুখ ফিরিয়ে নেয়নি। আজও সে একইভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। মরিয়ম বেগমের কথা শুনে নুহা ও সিফাত একে অপরের দিকে একবার তাকাল। তারপর একসঙ্গে ধীরে ধীরে নিচে নেমে এলো। ওকে নিয়ে আমি কি করব বলুন তো? আপনাদের আশকারায় পেয়ে পেয়ে ও মাথায় উঠে গেছে। এত বারণ করা সত্ত্বেও যখন তখন এদিক ওদিক চলে যায়। ঠিক তখনই আজনাব শেখ বাড়িতে ঢুকলেন। তার চোখে এক ধরনের চিন্তা। নুহা, মা, তাড়াতাড়ি দেখো, নানু আজকে আবার চা বাগানে চলে গেছে। আমাকে জাফর বলল সে ওকে চা বাগানে দেখেছে, তবে ধরতে পারেনি। তার আগেই কোথায় লুকিয়ে গেছে। এই মেয়েটা আমার একটা কথা যদি শোনে। মরিয়ম বেগম চিন্তিতভাবে বললেন, কি করবে বলতো? ওর ছোট মনের বিশ্বাস চা বাগানে এত লোক আসে, হয়তো একদিন ওর বাবা আসবে। আমাদের কথা তো তুই শুনলি না? ওইটুকু ছোট বাচ্চা, ও তো ওর বাবাকে খুঁজবেই। আগেই যদি। নুহা মাথা নেড়ে বলল, নানু আমি জানি ও ওর বাবাকে কতটা খোঁজে, বারবার প্রশ্ন করে। কিন্তু আমি কিভাবে আপনাদের কথা শুনতাম বলুন তো? আমি যতই সবকিছু ছেড়ে আসি, এটা সত্যি আহির আমার স্বামী, আরুষির বাবা। আর যা কিছু হোক না কেন, আমি শুধু চেয়েছি আরুষি তার বাবার আসল পরিচয়ে বড় হোক। আর সিফাতকে আমি শুধু আমার একজন ভালো বন্ধু হিসেবে দেখি, আমার মনে হয় উনিও তাই। আপনারা আমাকে আরুষিকে যতটা ভালোবাসা দিয়েছেন, তা আমাদের জন্য অনেক। আর আরুষির জন্যও আমি একাই যথেষ্ট। আস্তে আস্তে ও বুঝে যাবে। আমি বরং ওকে খুঁজে নিয়ে আসি। বলেই নুহা চলে গেল। সিফাত কপালে চিন্তার রেখা ফুটিয়ে মরিয়ম বেগমের দিকে একটু রাগী চোখে তাকাল। এই যে বুড়ি, তোমাকে কতবার বলেছি এসব কথা উনাকে বলবে না। আমি তোমাকে কখন বলেছি আমি নুহাকে বিয়ে করব? আরুষির বাবা হতে চাই? মরিয়ম বেগম একটু হাসলেন। তোর কি মনে হয় আমি তোকে বুঝি না? জানি তো তুমি আমাকে খুব ভালো বোঝো। তবে যতদিন উনি না বোঝে, ততদিন তুমি ও বোঝানোর চেষ্টা করো না, বুঝলে? আর যদি উনি না বুঝে, তাতে আমার কিছু যায় আসে না। পৃথিবীতে কি সুন্দরী মেয়ের অভাব পড়েছে। আমি বললে এখন মেয়ের লাইন লেগে যাবে। মরিয়ম বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা,
তোর যায় আসে না, তাই না? বয়স তো কম হলো না, তো বিয়ে করছিস না কেন? লাইন লাগা, আমি ও একটু দেখি। সারাজীবন উনার বন্ধু আর আরুষির আঙ্কেল হয়ে থাকবে তুই। সিফাত এক সেকেন্ড থেমে উত্তর দিল। তুমি কি বলতে চাইছ? আমি কি বুড়ো হয়ে গেছি? সময় হলে ঠিক বিয়ে করব। আর আমার জানের আঙ্কেল হয়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই, বুঝলে তুমি? আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। মরিয়ম বেগম স্নেহপূর্ণ কটাক্ষ দিয়ে বললেন। তোকে কতদিন বলেছি যাচ্ছি বলবি না? নাটক ও ভালোই শিখেছিস। মানুষ হলি না তুই। সিফাত হাসতে হাসতে মরিয়ম বেগমের গালে একটুখানি চুমু দিয়ে বেরিয়ে গেল। আমি ও এবারের শেষ দেখে ছাড়ব, দেখিস। তোর মাকে বলছি এবার যেন সঙ্গে বউ না দিয়ে তোকে এখানে না পাঠায়। শয়তান ছেলে। নূরের ছোট্ট মুখটা ভার হয়েছিল। দুচোখে বিষাদের ছায়া। প্রজাপতিটা যে হারিয়ে গেছে তা তার শিশুমনে গভীর রেখাপাত করেছে। কিন্তু হঠাৎ নুহাকে দেখে সে থমকে গেল। যেন বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখকে। হাত দিয়ে চোখ মুছে আবার তাকালো নিশ্চিত হওয়ার জন্য। পরক্ষণেই আনন্দে তার ছোট্ট চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। নূর ক্ষীণ স্বরে ফিসফিসিয়ে উঠল, মাম্মা। নুহা একটু কঠিন গলায় বলল, ওইখানেই দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু খুব খারাপ হবে। মাম্মা কিন্তু ভীষণ রেগে আছে। কিন্তু শাসনের ভয়কে উপেক্ষা করে নূর মুহূর্তেই ছুটে এসে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরল যেন একটু আলগা হলেই নুহা আবার হারিয়ে যাবে। নুহা কিছুটা অবাক হয়ে গেল, এতটা উষ্ণতা, এতটা আকুলতা সে অনুমান করেনি। নূর ধীম স্বরে বলল, মাম্মা এটা কি সত্যি তুমি? নূরের কণ্ঠে ছিল এক অপার বিস্ময়, বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকা ছোট্ট হৃদয়ের চঞ্চলতা। যেন কতদিন ধরে সে এই মুহূর্তটার স্বপ্ন দেখে এসেছে কিন্তু বাস্তবে পাবার আশা করেনি। নুহা নরম গলায় বলল, তুমি আমাকে না বলে আবার চলে এসেছ। আর এখন আদর দেখাচ্ছ, যাতে আমি রাগ করতে না পারি, তাই তো? নূর কিছু না বলে শুধু তাকিয়ে থাকল মায়ের দিকে। সে অনেকবার বাবার কাছে মাম্মার গল্প শুনেছে, ছবিতে দেখেছে, কল্পনায় অসংখ্যবার মাম্মাকে জড়িয়ে ধরেছে। কিন্তু ঘুম ভাঙলেই মাম্মা হারিয়ে যেত। কতবার খুঁজেছে, কতবার ডাক দিয়েছে, কিন্তু পায়নি। আজ কি তবে সেই স্বপ্ন সত্যি? নুহা নূরে হাতটা ধরে বলল, এক্ষুনি বাড়িতে চলো। তবে শুনে রাখো, আজ তোমাকে একটা শাস্তি পেতেই হবে। আজ দুপুরে তুমি একা একা খাবে, মাম্মা কিন্তু গালে তুলে খাওয়াবে না। নূর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে মুখ তুলে নুহার গালে একটা নরম চুমু দিল। যেন সে নিশ্চিত হতে চাইল এটা কোনো স্বপ্ন নয়। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরল যাতে তার মাম্মা আর কখনো হারিয়ে না যায়। মাম্মা, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? নুহা অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? তুমি কি এখনো এখানে থাকতে চাও? নূর একটু ইতস্তত করে বলল, কিন্তু পাপ্পা। নুহা একটু থমকে গেল। অনেক কিছু বলার ছিল, অনেক প্রশ্নের উত্তর ছিল, কিন্তু শুধু আলতো করে নূরের কপালে একটা চুমু দিল। অতীতের অনেক কিছুই হয়তো তার বোঝার বয়স হয়নি। তবে ভবিষ্যতে সে সব বুঝতে পারবে। তারপর ধীরে ধীরে বলল, পাপ্পা চলে আসবে। এখন চলো। এই বলে নূরকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করল। দূরের গাছপালার আড়ালে একটা ছোট্ট ছায়ামূর্তি দুলছিল। আহিরের বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠল। পায়ের তলায় শুকনো পাতাগুলো মচমচ করে উঠল আর তাতেই ছোট্ট অবয়বটি আরও স্পষ্ট হয়ে উঠল। আহির এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। ছোট্ট দেহটাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের সঙ্গে। যেন আর এক মুহূর্ত দেরি হলে সবকিছু মুছে যাবে। উত্তেজনায় ঠোঁট কেঁপে উঠল, কপালে, গালে, হাতে অগণিত চুমু এঁকে দিয়ে তাড়াতাড়ি বলল, কোথায় চলে গিয়েছিলে মাম্মা? এভাবে একা একা কেন এসেছ? জানো পাপ্পা কত ভয় পেয়েছিল। আর একটু হলেই তো পাপ্পার জীবনটাই চলে যেত। ছোট্ট মেয়েটি বিস্মিত চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আহিরের কণ্ঠে ভয়, উদ্বেগ, ভালোবাসার যে স্বর বয়ে গেল সে যেন তা বোঝার চেষ্টা করল। তারপর নিষ্পৃহ স্বরে বলল, তুমি ভয় পেয়েছিলে। এত বড় হয়ে কেউ ভয় পায়?
আমাকে দেখো, আমি তো কত ছোট, তাও কাউকে ভয় পাই না। এখন তো আরশোলাকে ও ভয় পায় না। আহির এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর হালকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, বাহ, আমার মা তো দেখি অনেক সাহসী হয়ে গেছে। কিন্তু নূর, আমাদের তো এখন ফিরতে হবে, তাই না? মেয়েটি মাথা ঝাঁকাল। তারপর আচমকাই কপট রাগে বলল, নামাও আমাকে। তুমি আমাকে কোলে কেন তুলেছ? দুষ্ট লোক, কোথায় নিয়ে যাবে আমাকে? নূর মাম্মা, পাপ্পা কিন্তু এবার রেগে যাচ্ছে। মেয়েটি চঞ্চল চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে জোর করে কোলে তুলেছ। আর নূর নূর বলে ডাকছ কেন? আমার নাম তো আরুষি। আহির হঠাৎ স্তব্ধ হয়ে গেল। একটু অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকাল। এক মুহূর্ত দেরি না করেই বলল, আরুষি, এটা কিভাবে সম্ভব? আর তুমি এই পোশাক কোথায় পেলে? আরুষি অবাক হয়ে বলল, এটা তো আঙ্কেল দিয়েছে। কিন্তু তুমি কে? আহিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার কণ্ঠস্বরে এক ধরনের অদ্ভুত ভাবনা ফুটে উঠল। আঙ্কেল দিয়েছে? তাহলে নিশ্চয়ই ঈশান। কিন্তু তুমি কখন পোশাক বদলালে? পড়ে গিয়েছিলে নাকি? নোংরা লেগে গিয়েছিল? আরুষি মাথা নাড়ল, বোঝালো পড়ে যায়নি। আচ্ছা, আরুষি নিশ্চয়ই পাপ্পার নামের সাথে মিল রেখে হয়েছে, তাই না? আহির আরুষির গালে একটা চুমু দিল। আমার প্রিন্সেস, আমি তোমার পাপ্পা, তুমি আমার মা। আর তুমি কি জানতে চাও মাম্মা আমি কে? পাপ্পাকে এতটা বিচলিত করেও তোমার মন ভরেনি যে আবার এসব করে পাপ্পাকে চিন্তায় ফেলছ? আরুষি কিছুক্ষণ তার কথার অর্থ বোঝার চেষ্টা করল। তারপর বিস্ময়ের সুরে বলল, পাপ্পা? আহির এক মুহূর্ত চোখ সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ, চলো আমরা এক্ষুনি বাড়ি ফিরব। অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। আহির ফোন বের করে সময় দেখল 11:30। এদিকে আরুষির চোখ তখন আটকে গেছে আহিরের ফোনের ওয়ালপেপারে। সেখানে এক পরিচিত মুখ। তার ছোট্ট কণ্ঠ বিস্ময়ে ভরে উঠল। আরে, এটা তো সত্যিই মাম্মা। তার মানে এটা সত্যিই আমার পাপ্পা। আমি পাপ্পাকে পেয়ে গেছি। আহির কিছুটা অবাক হয়ে বলল, কি হলো মাম্মা? কি ভাবছ? তোমার কোথাও আঘাত লাগেনি তো? আরুষি মাথা নেড়ে বলল, না। আহির আর কিছু না বলে আরুষিকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির মধ্যে নীরবতা নেমে এল। কিছুক্ষণ চুপ থেকে আরুষি আবার জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি পাপ্পা? আহির মৃদু হাসল, বাড়িতে। আরুষি একটু ভ্রুকুটি করল, কিন্তু মাম্মা? আহির বিষয়টি এড়িয়ে গিয়ে আরুষির হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে ফোনে কার্টুন চালিয়ে বলল, এখন একটা কাজ করো, চিপসটা খাও আর কার্টুন দেখো। আমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে সবাই আছে, তোমার দাদুমণি, আঙ্কেল, ফুফি, চাচি, আম্মু। সবাই তোমার অপেক্ষা করছে। আরুষি নিঃশব্দে আহিরের কথা শুনল। তার ছোট্ট হৃদয় আনন্দে ভরে উঠল। সে চুপচাপ বাইরে তাকিয়ে ভাবতে লাগল, পাপ্পা তো গাড়ি চালাচ্ছে, এখন আর কিছু জিজ্ঞেস করব না। পাপ্পা যখন বলেছে বাড়িতে এতজন অপেক্ষা করছে, তাহলে তো সত্যিই হবে। মাম্মা তো কখনো আমাকে নিয়ে যেতে চায় না। আজ আমি চুপি চুপি পাপ্পার সাথে চলে যাব। পরে পাপ্পাকে বলে মাম্মাকেও নিয়ে যাব। অনেক মজা হবে। গাড়ির জানালায় প্রতিফলিত সন্ধ্যার আলোতে আরুষির চোখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। ছোট্ট বুকের ভেতর এক নতুন স্বপ্নের আলো জ্বলে উঠল। গভীর রাত। চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়ালের ঘড়ির কাঁটাগুলো টিকটিক শব্দে জানান দিচ্ছে সময়ের প্রবাহমানতা। নুহার গর্ভধারণের শেষের মাস চলছে। শরীরের ক্লান্তি যেন প্রতিটি শিরায় উপশিরায় জমে আছে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। অস্বস্তিতে বিছানায় কাতরাতে লাগল, গভীর নিঃশ্বাস নিতেও কেমন যেন কষ্ট হচ্ছিল। নুহা ধীরে ধীরে উঠে বসল। তার সামান্য নড়াচড়ায় পাশেই ঘুমন্ত আহিরেরও ঘুম ভেঙে গেল। চোখ কচলাতে কচলাতে উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করল, কি হয়েছে নুহা? কোনো সমস্যা হচ্ছে? নুহা ম্লান হেসে মাথা নাড়ল। না, তেমন কিছু না। আপনি উঠলেন কেন? শুয়ে পড়ুন। আহিরের চোখে তখনও অস্থিরতা।
আপনি ঘুমাবেন না? নুহা নিঃশব্দে মাথা নাড়ল। সত্যিই তো এই মুহূর্তে আর ঘুম আসছে না। তবে শারীরিক ক্লান্তির বাইরে মনে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া। একটা মিষ্টি হাসি ফুটে উঠল ঠোঁটে। পরম মমতায় আহিরের হাতটা টেনে এনে নিজের বেবি বাম্পের ওপর রাখল। মুহূর্তেই আহিরের ভ্রুকুটি কুঞ্চিত হল, যেন সে কিছু অনুভব করতে চাইছে। আর ঠিক তখনই পেটের গভীর থেকে আসা এক কোমল নড়াচড়া স্পষ্ট অনুভব করল আহির। আহিরের শরীর বেয়ে শিহরণ বয়ে গেল। এক অনন্য অনুভূতি হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে গেল। বুকের ভেতর একসঙ্গে আনন্দ, বিস্ময় আর ভালোবাসার এক প্রবল স্রোত বয়ে গেল। এই ছোট্ট স্পর্শে যেন আহির উপলব্ধি করল তাদের ভালোবাসার সুর বুনে যাচ্ছে আরেকটা অস্তিত্ব, যে ধীরে ধীরে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হচ্ছে। আহিরের চোখে মুখে বিস্ময় আর উষ্ণতা একসঙ্গে খেলা করছিল। আহির বিস্ময়, আনন্দে বিমোহিত হয়ে নুহার দিকে তাকিয়ে রইল। নুহার ঠোঁটে এক কোমল হাসির আভাস, চোখের কোণে প্রশান্তির একরাশ আলোকছটা। আহির ধীরে ধীরে এগিয়ে গিয়ে নুহার পেটে আলতোভাবে কান রাখল। তার কণ্ঠস্বরে এক ধরনের স্নেহমাখা মৃদু শাসন। তুমি তো বেশ দুষ্টু হয়ে গেছ। মাম্মাকে বিরক্ত করছো, ঘুমাতেও দিচ্ছ না। এটা কিন্তু ঠিক না, এখন রাত বোঝো। চলো এবার ঘুমিয়ে পড়ো, আর মাম্মাকেও ঘুমাতে দাও। বলেই সে স্নেহের ছোঁয়ায় ঠোঁট রাখল সেখানে, যেন এক নিঃশব্দ অথচ গভীর আশীর্বাদ পাঠিয়ে দিল তার অনাগত সন্তানের জন্য। আহির মাথা তুলতেই চোখ পড়ল নুহার দিকে। নুহা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার কি মনে হয় ও সত্যিই আপনার কথা বুঝেছে? আহির হাসল। শিশুর মতোই উচ্ছ্বাস তার চোখে মুখে ফুটে উঠল। অবশ্যই। ও তো ওর পাপ্পার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড। তাই একটু আমার সাথে কথা বলতে চাইছিল। তাই না, মাম্মা? আবারও হাত রাখল নুহার বেবি বাম্পের ওপর। আর ঠিক তখনই ছোট্ট সত্তার নড়াচড়া অনুভূত হল। এক নিমেষে তাদের জনের মুখেই হাসি ফুটে উঠল। যেন এক গভীর সংযোগ, এক অদৃশ্য বাঁধন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নুহা হেসে বলল, সবই ঠিক আছে, তবে আপনি কিন্তু ওকে মাম্মা বললেন। পাপ্পা ও তো হতে পারে, তাই না? আহির ঠোঁট বাঁকিয়ে মুখে কৃত্রিম গম্ভীরতার ছাপ এনে বলল, উহুহু, আমার মাম্মাই লাগবে একটা ছোট রাজকন্যা। আমি ওর জন্য সুন্দর সুন্দর পোশাক কিনব, ওকে নিয়ে ঘুরতে যাব, ওর চুল বেঁধে দেব। আরও কত কি ভেবেছি আমি। আপনি কিন্তু একদম বাগড়া দেবেন না, বুঝলেন? নুহা হাসতে হাসতে বলল, কিন্তু আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, তাই না? আহির কপট গাম্ভীর্যে মাথা নেড়ে বলল, পরের বার আপনার ইচ্ছে পূরণ করব, তারপর তার পরের বারে ও আপনার ইচ্ছেই পূরণ করব, তার পরের বার তার। নুহা এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল। পাগল আপনি! আহির হাসতে হাসতে নুহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নুহা আহিরকে ধাক্কা দিতে দিতে বলল, উঠুন উঠুন বলছি আমার। হঠাৎ করেই গভীর ঘুম ভেঙে গেল নুহার। একটা অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল, যেন কোনো স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছে। ধীরে ধীরে উঠে বসল, কিছুক্ষণ স্থির হয়ে থাকল, যেন নিজের ভেতরে চলতে থাকা অনুভূতিগুলোকে বুঝে নিতে চাইছে। কিছুক্ষণ পর উপলব্ধি করল, এতক্ষণ যা দেখছিল তা নিছকই স্বপ্ন। ধীরে পা নামাল খাট থেকে। শরীরের ভারসাম্য রক্ষা করতে কিছুটা সময় নিল। মাতৃত্বের শেষ পর্যায়ে এসে চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে, তবুও এক অজানা টান তাকে ব্যালকনির দিকে টেনে নিয়ে গেল। ব্যালকনির দরজাটা খুলতেই এক নরম বাতাস এসে মুখ ছুঁয়ে গেল। চারপাশে ফজরের পরের আবছা আলো ছড়িয়ে পড়েছে। পূর্ব আকাশের গায়ে হালকা রঙের আভা, আর দূরে তাকালে দেখা যায় প্রকৃতির কোলে সবুজ আর সাদা মিশে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। চেয়ারে বসে পড়ল নুহা। গভীর শ্বাস নিল, যেন প্রকৃতির এই শান্ত সৌন্দর্যটুকু নিজের ভেতরে টেনে নিতে চাইছে। এমন স্বপ্ন সে নতুন দেখেনি। গত কয়েক মাস ধরে বারবার এমন স্বপ্নের মধ্যে ডুবে গেছে নুহা, যেখানে আহির পাশে থেকেছে, তার হাসিতে ভরিয়ে দিয়েছে চারপাশ, তার উষ্ণতার ছোঁয়ায় নুহাকে মুগ্ধ করে রেখেছে। সেই স্বপ্নের রেশ যেন কাটছে না। স্বপ্নের সঙ্গে বাস্তবতার যে সূক্ষ্ম ব্যবধান, সেখানে দাঁড়িয়ে নুহা অনুভব করছে আহির তার অস্তিত্বের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে।
শুধু মনেই নয়, শরীরেও বহন করে চলেছে আহিরের এক জীবন্ত প্রতিচ্ছবি, এক ক্ষুদ্র প্রাণ যে ধীরে ধীরে তার ভেতর বেড়ে উঠছে। নুহা অবচেতন মনে বারবার একটা কথাই ভাবছে, আজ যদি আপনি পাশে থাকতেন তাহলে এই স্বপ্নগুলো সত্যি হতে পারত। আহির এক নিঃশব্দ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। আলতোভাবে নিজের বেবি বাম্পের ওপর হাত রাখল নুহা। এক অদ্ভুত শূন্যতা বুকের ভেতর জমে উঠছে। অজানা এক কষ্টে চোখের কোণে ভারী হয়ে উঠল জল। মৃদু কাপা গলায় বলল, আচ্ছা, তোমারও কি ইচ্ছে করে পাপ্পার স্পর্শ পেতে? মাম্মাকে ক্ষমা করে দিও বেবি। মাম্মা তোমাকে সেটা দিতে পারেনি, কিন্তু বিশ্বাস করো, মাম্মা তোমাকে অনেক ভালোবাসে। অনেক, অনেক ভালোবাসে। মাম্মাকে ভুল বোঝো না কেমন। মাম্মার কাছে এটাই সঠিক মনে হয়েছে, তোমার জন্যেও মাম্মার জন্যেও। জানো, মাম্মাও তোমার পাপ্পাকে খুব মিস করে। আর তোমার পাপ্পা? একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তোমার পাপ্পা কিন্তু বাজে মানুষ নয়। তোমার পাপ্পা বরং এই ছোট জীবনে আমাকে অসম্ভব ভালোবেসেছে। আর সবচেয়ে বড় কথা, তুমি তো তারই অংশ, তাই না? নুহা নিজের পেটে হাত বোলাতে লাগল, যেন ছুঁয়ে দিতে চাইছে সেই ছোট্ট প্রাণটাকে যে তার ভেতর নতুন জীবনের আলো ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, যদি তুমি সত্যিই পাপ্পার ছোট্ট রাজকন্যা হও তাহলে তোমার নাম কি হবে বলো তো? একটা নীরবতার মুহূর্ত। তারপর নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল, আরুশি ইবনান মীর। নামটা মুখে নিতেই বুকের ভেতর শূন্যতার এক সুর বাজল, যেন এই নামের মাঝেই গেঁথে আছে তার সমস্ত স্বপ্ন, সমস্ত ভালোবাসা, সমস্ত ব্যথা। নুহা এখানে আসার পর আজনাব শেখের অফিসে একটি চাকরি নিয়েছে। আজনাব শেখের অফিস এখন সিফাতি চালাই, উনি টুকটাক যাওয়া আসা করেন। যদিও চাকরিটি করা তার জন্য বাধ্যতামূলক ছিল না, তবু নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছিল। আসার আগে সমস্ত সম্পত্তি নিশির নামে লিখে দিয়ে এসেছিল। সঙ্গে এনেছিল কিছু টাকা, যা প্রয়োজনের তুলনায় কম ছিল না। তবু সারাদিন নিজেকে কাজে ডুবিয়ে রাখাটাই তার কাছে স্বস্তিদায়ক মনে হয়েছে। তাছাড়া সারাজীবন তো আর ওই টাকায় চলবে না। আর কারো বোঝা হয়ে থাকা নুহার সাথে যায় না। আজনাব শেখ এবং তার স্ত্রী মরিয়ম বেগম দুজনেই এমন মানুষ যাদের উষ্ণ ভালোবাসায় নুহা অভিভূত হয়েছিল। সম্পূর্ণ অচেনা হয়ে এসেও তারা তাকে এক মুহূর্তে আপন করে নিয়েছেন, যেন সে এই পরিবারেরই একজন। মাতৃত্বের ৬ মাস পার হতেই মরিয়ম বেগম নুহাকে অফিস যেতে একদম নিষেধ করে দিলেন। নুহার শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব যেন তিনি নিজেই কাঁধে তুলে নিয়েছেন। তার বয়স হয়েছে, তাই বাড়িতে একজন কাজের লোক থাকলেও পরে আরেকজন রাখার ব্যবস্থা করেন, যেন নুহার কোনো অসুবিধা না হয়। তবে দোতলায় নুহা এক প্রকার জেদ করেই থেকেছে। মরিয়ম বেগম বারবার বলেছিলেন, এই অবস্থায় দোতলায় থাকা ঠিক হবে না, ওঠানামা করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু নুহার ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। মরিয়ম বেগমও শেষ পর্যন্ত মেনে নিলেন, তবে নুহার সব প্রয়োজনীয় জিনিস দোতলায় পৌঁছে দেন সময় মতো, যেন খুব প্রয়োজন ছাড়া নুহাকে নিচে না নামতে হয়। এইসব ভাবতে ভাবতে নুহার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করল, যেখানে নিজের মানুষের কাছ থেকে একের পর এক আঘাত পেয়েছে, সেখানে সম্পূর্ণ অচেনা কিছু মানুষ কিভাবে যেন হঠাৎ করেই খুব আপন হয়ে ওঠে। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই আছে, এটা বোধহয় মরিয়ম বেগম ও আজনাব শেখকে না দেখলে সে জানতেই পারত না। এই নির্মল পরিবেশে দাঁড়িয়ে হঠাৎই নুহার মন চাইল এই ভোরের নরম বাতাসে একটু হাঁটতে। কতদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না। মাতৃত্বের শেষ ধাপে এসে শরীর ভারী হয়ে গেছে। হাঁটাচলায় কষ্ট হয়, তবু আজ যেন এক তীব্র টান অনুভব করল বাগানে নামার জন্য। নুহা পায়ে পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি, বাড়ির ভেতরটা এখনও অর্ধেক অন্ধকারে ঢাকা। সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করল সে। এক ধাপ, ২ ধাপ, প্রতিটি পা ফেলতে হচ্ছিল সাবধানে। ভারী শরীর নিয়ে নিচে নামার অভ্যেস নেই তার। তবু মন যেন উঠতে চাইছে এই মুক্ত বাতাসের দিকে। কিন্তু হঠাৎ পা পিছলে গেল। ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল সে। এক মুহূর্তের জন্য চারপাশটা যেন ধাঁধিয়ে উঠল। আহ! একটি তীব্র আর্তনাদ ছড়িয়ে পড়ল নিস্তব্ধ ভোরে।
নুহার শরীর ভারীভাবে নিচের মেঝেতে আছড়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে এক অসহনীয় ব্যথার ঢেউ ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। চিৎকার শুনে মরিয়ম বেগম ছুটে এলেন। নুহা, নুহা, কি হলো মা? সিফাতও দৌড়ে এল, দ্রুত নুহাকে তুলতে গেল। নুহার মুখ নিস্তেজ, কিন্তু তার চোখে তীব্র যন্ত্রণা। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে বললেন। তার কণ্ঠে কাঁপুনি, মুখ বিবর্ণ হয়ে গেছে। গাড়ি বের করো সিফাত। আমাদের এখনই হাসপাতালের যেতে হবে। সিফাত সময় নষ্ট করল না। মুহূর্তের মধ্যে গাড়ি বের করল। মরিয়ম বেগম কাপা হাতে নুহার মাথা বুকে চেপে ধরে গাড়িতে তুললেন। নুহার শরীরে প্রতিটি শিরায় উপশিরায় তখন যন্ত্রণার ঢেউ। হাসপাতালের পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডাক্তাররা জরুরি বিভাগে নিয়ে গেল নুহাকে। রোগীর অবস্থা ভালো নয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। আমাদের হয়তো রোগীকে পুরোপুরি অজ্ঞান করতে হতে পারে। শরীরে প্রচণ্ড ধকল গেছে, ব্যথা সহ্য করার ক্ষমতা কম। আমরা ঝুঁকি নিতে পারব না। ডাক্তারদের কথায় মরিয়ম বেগম নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এল। সিফাত আজনাব শেখ থমথমে মুখে দাঁড়িয়ে থাকলেন। অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলছে, বাইরের করিডোরে মরিয়ম বেগম অস্থিরভাবে পায়চারি করছেন। সিফাতও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখে গভীর চিন্তার ছাপ। আহিরের জ্বর কমতে 2 দিন লেগেছিল, কিন্তু সেই জ্বর শরীর থেকে নামলেও মনের ভেতর রয়ে গিয়েছিল দগদগে ক্ষতের মতো। জ্বরের ঘোরে অসংখ্যবার নুহার নাম ধরে ডেকেছে সে। আর সুস্থ হতেই প্রথম যাকে খুঁজেছিল সে ছিল নুহাই। কিন্তু নুহা। আহিরের পৃথিবীটা যেন মুহূর্তেই উল্টে গেল যখন জানতে পারল রৌফ মীরের ঘটনা। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না কিভাবে সবকিছু এত দ্রুত বদলে গেল। নিজের করা কাজের কথা মনে পড়তেই তার সমস্ত স্নায়ু যেন একসাথে জমাট বেঁধে গেল। চিন্তার ভারে মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিল। আরিফা বেগমের কাছ থেকে শুনল নুহা 2 দিন আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। ঈশানের মুখ থেকে জানতে পারল পুরো ঘটনা। কিন্তু কোথায় গেল নুহা? কেউ জানে না। আহিরের সমস্ত অস্তিত্ব তখন একটাই লক্ষ্য, খুঁজে নিয়েছিল নুহাকে খুঁজে বের করা। পাগলের মতো ছুটে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। সম্ভাব্য সব জায়গায় খুঁজেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একসময় দৌড়ঝাঁপের তীব্রতা থেমে গেল, কিন্তু পরিবর্তে একটা অবর্ণনীয় শূন্যতা আহিরকে গ্রাস করল। সে চুপ হয়ে গেল, অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল। প্রয়োজনের তুলনায় অনেক বেশি শান্ত। তারপর কেটে গেল কয়েকটি মাস। এই কয়েক মাসে আহিরের ভেতর থেকে ঠিক কতটুকু মূল্যবান অনুভূতি হারিয়ে গেছে, কতটা যন্ত্রণা তাকে ঘিরে রেখেছে, সেটা বোঝার জন্য শুধু তার মুখের দিকে তাকানোই যথেষ্ট ছিল। সেই আহির যে জীবনকে উচ্ছ্বাসে ভাসিয়ে রাখত। মুচকি একটা হাসি সবসময় যার ঠোঁটের কোণেও ঝুলে থাকত। এখন যেন সে এক মৃত নদী। যে হাতে কখনো নেশার বস্তু ওঠেনি, সেই হাতেই অগণিতবার মদের বোতল উঠেছে। তার হৃদয়ে শুধু একটাই কষ্ট, একটাই অনুশোচনা, নুহাকে হারানোর, নুহাকে কষ্ট দেওয়ার। দুঃখ আর অপরাধবোধ একসাথে এমনভাবে তাকে আচ্ছন্ন করে রেখেছিল যেন আর নিজেকেই চিনতে পারছে না। বাড়ির প্রতিটি মানুষ আহিরের জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। সবাই তাকে আগের রূপে ফিরিয়ে আনতে চাইল, কিন্তু সে যেন এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। আহিরের এই অবস্থার মধ্যেই রৌফ মীর কারাগারে আর শেহনাজ মীর পরিবারের সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মতে বাড়ির এক কোনো দিন কাটাচ্ছে। ঈশান, যে ছেলেটা কাজ থেকে সবসময় পালিয়ে বেড়াত, সেই ঈশানকেই একরকম বাধ্য হয়ে রৌফ মীরের কোম্পানির দায়িত্ব নিতে হল। কোম্পানি তখন ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে। সবকিছু যেন এক ভয়ঙ্কর প্রলয়ের মধ্যে তলিয়ে যাচ্ছিল, একে একে সবকিছু ধসে পড়ছিল। একটা সময়ের গর্বিত সাম্রাজ্য যেন শুধুই ভগ্নাংশ হয়ে পড়ে আছে। অপারেশন থিয়েটারের লাল বাতিটা তখনও জ্বলছে। সময় যেন থমকে গেছে। করিডোরের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে মরিয়ম বেগমের উদ্বিগ্ন পায়চারিতে। সিফাত নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুঠো করা হাতের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে এসেছে। আজনাব শেখও চুপচাপ বসে আছেন, কিন্তু তার চোখে অস্থিরতার ছায়া স্পষ্ট।
ঠিক তখনই একটা ক্ষীণ অথচ স্পষ্ট কান্নার শব্দ ভেসে এলো অপারেশন থিয়েটারের ভেতর থেকে। প্রথমে এক টুকরো কণ্ঠস্বর, তারপর আরেকটি। মুহূর্তের মধ্যেই থিয়েটারের দরজা খুলে গেল। সাদা অ্যাপ্রনে দুইজন নার্স বেরিয়ে এলেন, আর তাদের জনের হাতেই ছোট ছোট দুটি ফুটফুটে শিশু। যমজ মেয়ে হয়েছে। নার্সের কথায় করিডোরে দাঁড়িয়ে থাকা তিনটি মানুষ একসঙ্গে শ্বাস ধরে তাকিয়ে রইলেন। সিফাতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মরিয়ম বেগম আবেগে ঠোঁট চেপে ধরলেন, যেন আনন্দের ভারে কণ্ঠস্বর আটকে গেছে। আজনাব শেখ চশমার ফ্রেমটা একটু নামিয়ে শিশুগুলোর দিকে তাকালেন। একটা বাচ্চাকে নার্সের হাত থেকে কাঁপা কাঁপা হাতে কোলে নিল সিফাত। ছোট্ট কোমল হাত পা মুঠোয় ধরে রাখা, নিঃশ্বাস এত মৃদু যে কানের কাছে না রাখলে বোঝা যায় না। শিশুটিকে ধরতেই সিফাতের শরীর শিহরিত হয়ে উঠল, এ যেন এক অদ্ভুত অনুভূতি, যা আগে কখনো অনুভব করেনি। অন্য বাচ্চাটাকে কোলে তুলে নিলেন মরিয়ম বেগম। মমতার পরশ বুলিয়ে দিতে দিতে তার চোখ বেয়ে নেমে এলো দুফোঁটা অশ্রু। অশ্রু আনন্দের, বিস্ময়ের, আর এক নতুন জীবনের ছোঁয়ার। সিফাত বাচ্চাটির দিক থেকে চোখ তুলে নার্সের মুখের দিকে তাকিয়ে একটু থেমে জিজ্ঞেস করল, নুহা কেমন আছে? নার্স সামান্য গম্ভীর স্বরে বললেন, উনি এখন স্থিতিশীল, কিন্তু এখনও চেতনা ফিরে পাননি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। সৌভাগ্যবশত আমাদের ব্লাড ব্যাংকে রক্ত রয়েছে, তাই সমস্যা হবে না। তবে তাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু আপনাদের আরও সাবধান থাকা উচিত ছিল। এটি একটি মারাত্মক দুর্ঘটনা হতে পারত। মা ও শিশু তিনজনেরই জীবন ঝুঁকিতে ছিল। ভাগ্য সহায় ছিল, তাই বড় ক্ষতি এড়ানো গেছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু শোনা যাচ্ছে চিকিৎসকদের ধীর পায়ে চলাফেরা আর রোগীদের ক্ষীণ গুঞ্জন। কেবিনের জানালা দিয়ে হলদে আলো এসে পড়েছে নুহার নিস্তেজ মুখে। তার নিঃশ্বাস ধীর, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শরীর ক্লান্ত, তবু সে এখনো গভীর ঘুমে অচেতন। কোলবালিশের মতো নরম তুলতুলে শরীর নিয়ে পাশের কোটে ঘুমিয়ে আছে তার দুই সন্তান। নিষ্পাপ মুখে প্রশান্তির ছাপ, যেন দুনিয়ার কোনো ঝড় ঝাপটা তাদের ছুঁতে পারবে না। মরিয়ম বেগম মুগ্ধ দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন। সিফাত একটু আগে হাসপাতাল থেকে বেরিয়েছে। নবজাতকদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গেছে, মরিয়ম বেগমই তাকে পাঠিয়েছে। আজনাব শেখ ফিরে গেছেন বাসায় বাড়ির প্রয়োজনীয় কাজ সামলাতে। মরিয়ম বেগম একাই কেবিনে আছেন। করিডোরে ধীর পায়ে এগিয়ে এলেন সাদা ইউনিফর্ম পরা এক নার্স। মুখে শীতল অভিব্যক্তি, চোখের গভীরে লুকিয়ে আছে এক দুর্বোধ্য সংকল্প। সবার চোখ এড়িয়ে যেন তিনি খুব স্বাভাবিকভাবেই কাজ করছেন এমনভাবে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালেন। একবার উকি দিলেন, তারপর ভিতরে ঢুকে নুহাকে একটু পর্যবেক্ষণ করলেন। তারপর বাচ্চাদের দেখলেন। একটা বাচ্চাকে কোলে নিয়ে দেখতে লাগলেন। মরিয়ম বেগম জিজ্ঞেস করলেন, কি হলো, কোনো সমস্যা? নার্স স্বাভাবিকভাবে উত্তর দিল, বাচ্চাটাকে একবার ডাক্তারকে দেখিয়ে চেক আপ করতে হবে। আপনি কি আমার সাথে যেতে চান? এমনিতে বেশিক্ষণ সময় লাগবে, আমি এক্ষুনি ফেরত আসব। এখানে মা বাচ্চা দুজনকে রেখে কিভাবে যাব, তুমি বরং ওকে নিয়ে। কিছুক্ষণ পর সিফাত ফিরে এলো। এসে একটা বাচ্চা দেখে অন্য বাচ্চাটির কথা জিজ্ঞেস করতেই মরিয়ম বেগম বলল, একজন নার্স এসে বলল যে বাচ্চাটির সমস্যা হয়েছে, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে চেক আপ করানোর জন্য। এমনই মুহূর্তে একজন নার্স এসে নুহার চেক আপ করতে লাগলেন। সিজারের পর নুহার একবার জ্ঞান ফিরলেও কিছুক্ষণ পরই তার শরীর খিঁচুনি শুরু হয়েছিল। ডাক্তার বেশ কিছু সময় ধরে তার অবস্থা পর্যবেক্ষণ করে বললেন, নুহার সম্পূর্ণ বিশ্রাম দরকার। যদিও এমনটা সাধারণত হয় না, তবে নুহার অবস্থা একটু অস্বাভাবিক ছিল। নুহা এখনও ঘুমের ঘোরে এক প্রকার অচেতন হয়ে পড়ে আছে। তার শরীরের মধ্যে অস্বাভাবিক স্থিরতা। নার্স নুহার পাশে দাঁড়িয়ে সজাগ থেকে বললেন, বাচ্চার মা এখন ঠিক আছেন, কোনো সমস্যা হচ্ছে তো? মরিয়ম বেগম মৃদু স্বরে বললেন, না, কোনো সমস্যা হচ্ছে না। সিফাত একটু অবাক হয়ে নার্সের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আরেকটা বাচ্চার কি সমস্যা হয়েছে?
ক্রিটিক্যাল কিছু হয়নি তো? আপনি তো বলেছিলেন সব ঠিক আছে, তাহলে আবার কেন তাকে চেক আপ করতে নিয়ে গেছে? নার্স অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো কখনো বাচ্চা চেক আপ করতে বলিনি। বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ ছিল। মরিয়ম বেগম বললেন, একটু আগে তো একজন নার্স এসে বাচ্চাটিকে নিয়ে গেল। নার্স কিছুটা বিস্মিত হয়ে বলল, কি বলছেন আপনি? দাঁড়ান, আমি গিয়ে দেখে আসি। কিছুক্ষণ পর নার্স ফিরে এসে সিফাতকে বাহিরে ডাকলেন, তার মুখে কিছুটা উৎকণ্ঠা। বাচ্চাটিকে কোথাও খুঁজে পাইনি। আমাদের কোনো নার্স তাকে নিয়ে যায়নি। সিফাত দৃষ্টি কঠিন করে নার্সের দিকে তাকিয়ে বলল, নিয়ে যায়নি মানে? আর বাচ্চা পাচ্ছেন না মানে কি? কোথায় গেল বাচ্চাটা? আপনি ভালো করে খুঁজে দেখুন। আমি ভালো করেই খুঁজে দেখেছি। আপনার বিশ্বাস না হলে আমাদের সমস্ত নার্সের সাথে দেখা করতে পারেন। এর বেশি কিছু আমি জানি না। সিফাত অস্থির হয়ে বলল, মানে কি? দিন দুপুরে একটা বাচ্চা হাসপাতাল থেকে গায়েব হয়ে যায় আর আপনি বলছেন জানেন না? যদি খারাপ কিছু ঘটে আমি আপনাদের কাউকে ছাড়ব না, বুঝতে পেরেছেন? স্যার, আপনি শান্ত হন। আমি বিষয়টা আরেকবার চেক করে দেখছি। আপনারা একটু সাবধান হওয়া উচিত ছিল। সিফাত মুহূর্তের জন্য শান্ত হয়নি, আরও তীব্র কণ্ঠে বলল, শান্ত হব? আমাদের সাবধানে থাকা উচিত ছিল। কি বলতে চাইছেন আপনি? দিনে দুপুরে হাসপাতাল থেকে বাচ্চা গায়েব হয়ে যাবে আর আপনারা তার দায়িত্ব নেবেন না, উল্টো আমি শান্ত হব? মরিয়ম বেগম ডাকলেন সিফাতকে। সিফাত, এদিক আয়। নুহার জ্ঞান ফিরেছে। নুহার জ্ঞান ফিরেছে। সিফাত দ্রুততার সঙ্গে তার দিকে এগিয়ে গেল। চোখ খুলেই প্রথমে নুহা বাচ্চার কথা জানতে চাইল। মরিয়ম বেগম তার কাছে থাকা বাচ্চাটিকে নুহার সামনে নিয়ে এসে ধরলেন। নুহা অবাক হয়ে বাচ্চাটিকে দেখছে। বুকের ভিতরে যেন এক অবর্ণনীয় অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। চোখের কোণায় অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তো তা ছিল আনন্দের অশ্রু। বাচ্চাটির মাথায় আলতো করে চুমু খেল, যেন বুকের গভীরে একটি শান্তির আলো জ্বলে উঠল। নুহা হতাশার সঙ্গে বলল, নানু, ওর কোথাও আঘাত লাগেনি তো? ও ঠিক আছে তো? আমি তো ওকে কোলে নিতে পারছি না। আমার কেমন যেন লাগছে। কখন ওকে কোলে নিতে পারব? মরিয়ম বেগম নুহার অবস্থা দেখে কিছুতেই বাচ্চার হারানোর কথা বলার সাহস পেলেন না। তিনি স্নেহের সুরে বললেন, পারবি, কালকের মধ্যেই পারবি। এখন আগে নিজেকে সুস্থ কর। আমি তোকে বারণ করেছিলাম না, একা একা নিচে নামবি না? কেন কথা শুনলি না? দেখলি তো কত বড় বিপদ ঘটে গেল। আরও কত বড় বিপদ হতে পারত। নুহা মৃদু হেসে বলল, আমি সরি, নানু। আমি বুঝতে পারিনি। সিফাত আর এক মুহূর্ত দাঁড়াল না। নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এল। কিন্তু তার মন যেন সেখানে আটকে রইল। চিন্তার এক জটিল স্রোত তাকে গ্রাস করল। নুহাকে তড়িঘড়ি করে আনতে গিয়ে বাধ্য হয়েই তাকে এই হাসপাতালের ভর্তি করতে হয়েছে। যদি সময় পেত কোনো ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে পারত, হয়তো সেক্ষেত্রে এমন কিছু ঘটত না। কিন্তু বাস্তবতা যে কত নির্মম। দিনের আলোয় সবার চোখের সামনেই এমন ঘটনা ঘটল, অথচ কেউ কিছু বুঝতে পারল না। এখন মনে হচ্ছে সে হয়তো এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। যদি নুহা জানতে পারে তার আরেকটি সন্তান নিখোঁজ হয়ে গেছে, সে কি এই দুঃসহ সত্য মেনে নিতে পারবে? তার ভেঙে পড়া শুধু সময়ের ব্যাপার। এমনিতেই সব হারিয়ে ভেঙে গিয়ে ওর সোজা থাকার চেষ্টা করে চলেছে প্রতি মুহূর্তে। কিন্তু সিফাত শুধু নুহার জন্য নয়, নিজের দায়িত্বের জায়গা থেকেও সে বাচ্চাটিকে ফিরে পেতে চায়। কিছুতেই এই হারিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। গলা শুকিয়ে এলেও সিফাত দ্রুত নিজেকে সামলে নিল। পকেট থেকে ফোন বের করে তৎক্ষণাৎ পুলিশে কল দিল। নূর অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিল, যেন কিছু একটা খুঁজছিল। নুহা তাকে বারান্দায় বসিয়ে দিয়ে খাবার নিয়ে আসতেই দেখল নূর চুপ হয়ে আছে। তার মুখে এক অদ্ভুত নীরবতা। নুহা কোমল কণ্ঠে বলল, কি হয়েছে?
একা একা খেতে হবে শুনে মন খারাপ তো। নূর এক দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, মাম্মা, পাপ্পা এখনো আসছে না কেন? পাপ্পা তো আমাকে বলেছিল কাজ হয়ে গেলেই আমার কাছে চলে আসবে। আমি পাপ্পাকে অনেক আদর করে দেব। পাপ্পা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। আমাকে এত ভরসা। শার্পা। কথাটা থেমে গেল, মাথায় হাত দিয়ে কি যেন বলার চেষ্টা করল। নুহা অবাক হয়ে তাকিয়ে থাকল, বুঝতে পারল না কি বলছে নূর। নুহা বলল, সারপ্রাইজ। নূরের মুখে হালকা হাসি ফুটল। সারপ্রাইজ? পাপ্পার বোধহয় এতক্ষণে কাজ শেষ হয়ে গেছে। চলো না মাম্মা, পাপ্পাকে নিয়ে আসি আমরা। নুহা একটু চিন্তিত হয়ে বলল, তোমার পাপ্পা এখানে আছে, তোমার সাথে দেখা হয়েছে। নূর মাথায় হাত দিল। দুল বোকা, আমি তো পাপ্পার সাথেই এখানে এসেছি। দেখা তো তোমার সাথে হয়েছে। নুহার কাছে আরুষিকে যেন অন্য রকম লাগল। সারাক্ষণ বকর বকর করে মাথা খাওয়া মেয়েটার কথা হঠাৎ অস্পষ্ট কি করে হয়ে গেল। আরুষি, মাম্মার সাথে মজা করছো তাই না? উফ মাম্মা, তুমি ও দেখি ভুলে গেছ। আমার নাম তো নূর। নুহা যেন স্তব্ধ হয়ে গেল। তার মধ্যে এক অজানা শঙ্কা ক্রমে বাড়ছিল। সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, আবার বলো তোমার নাম কি? নূর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, নূর। নুহা অবাক হয়ে গেল। যেন সবকিছু এক নিমেষে পাল্টে গেল। তার চোখে আকাশের মতো বিশাল এক বিস্ময়। আস্তে আস্তে নূরের সামনে বসে তার গলা তিল আছে কিনা দেখল, মুহূর্তেই বুঝতে পারল এটা আরুষি নয়। নুহা যেন এক অদ্ভুত ঘোরে চলে গেল, সমস্ত কিছু মিলিয়ে ফেলতে পারছিল না। এমন সময় দূর থেকে মরিয়ম বেগমের কণ্ঠ ভেসে এল। তিনি এগিয়ে আসলেন, এতক্ষণ দূর থেকেই মা মেয়ের কথা শুনছিলেন। নূরের দিকে অবাক হয়ে তাকালেন, যেন কিছুটা চিন্তিত। নুহা, ও কি বলছে? নুহা উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি বলল, ও সত্যিই আরুষি নয়। এটা কিভাবে সম্ভব? তাহলে ওকে? মরিয়ম বেগম একদম নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছু বুঝে উঠতে পারছিলেন না। তার মনে হচ্ছিল সবকিছু ধোঁয়াশা হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকলেন। তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তার চোখে কেমন একটা সাদৃশ্য উঠে এল, এটাই নুহার হারিয়ে যাওয়া মেয়ে। কিন্তু এত বছর পর এমনভাবে কিভাবে? মরিয়ম বেগম কাপা হাতে নূরের মুখ স্পর্শ করে বললেন, এটা আরুষি নয়, কিন্তু এটা তোর আরেকটা মেয়ে। এ কথাটা যেন এক তীব্র ধাক্কার মতো নুহার হৃদয়ে গিয়ে লাগল। আহির ঘরের জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে আছে। হাতে সিগারেট, মাঝে মাঝে ঠোঁট ছোঁয়াচ্ছে। এই অভ্যাসটা আগে ছিল না, তবে এখন হয়ে গেছে। সবকিছুই যেমন নুহার যাওয়ার পর পরিবর্তিত হয়েছে, তেমনি নূরের আসার পর থেকে আহিরের জীবন কিছুটা হলেও অন্যরকম হয়েছে। সিগারেটও এখন নূরের থেকে লুকিয়ে খেতে হয়। কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরেছে। আহির জানে নূর এখন নিচে সবার সাথে অনেক গল্প করবে, ঘরে আপাতত আসবে না। এই বাড়ির প্রতিটা মানুষের কাছে নূর তাদের প্রাণ। হঠাৎ অনন্যা দৌড়ে এসে বলল, ভাইয়া। আহির তার দিকে তাকিয়ে জানতে চাইল, কি হয়েছে? অনন্যা দ্রুত বলল, নূর কি অদ্ভুত আচরণ করছে। কিছু উল্টো পাল্টা কথা বলেই চলেছে। বলছে, আমি নূর নই, আমি আরুষি। আমি প্রথমে ভাবছিলাম হয়তো মজা করছে, কিন্তু এখন কান্না শুরু করে দিয়েছে। বলছে ও নাকি মাম্মাকে ছেড়ে এসেছে, সে আবার মাম্মার কাছে যেতে চায়। বড় নানুর কাছে যেতে চায়, আঙ্কেলের কাছে যেতে চায়। আমি কিছুই বুঝতে পারছি না। আহির চিন্তিত হয়ে বলল, আচ্ছা চল আমি দেখি। আহির নিচে নামতেই দেখল আরুষির সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহির কাছে গিয়ে আস্তে করে তার সামনে বসে বলল, কি হয়েছে মাম্মা? তুমি কাঁদছ কেন? আরুষি কাঁদতে কাঁদতে বলল, আমার ক্ষুধা পেয়েছে। আহির হালকা হেসে বলল, হ্যাঁ, তো তার জন্য কাঁদার কি আছে? আমরা এক্ষুনি খাবো, চলো। টেবিলে অনেক খাবার রাখা আছে, তুমি যা ইচ্ছে খাবে। না, আমি খাবো না। আমি বাড়ি যাব, আমি মাম্মার হাতে ছাড়া কিছু খাই না। আমি মাম্মাকে ভীষণ মিস করছি, আমাকে দিয়ে এসো। আমি মাম্মার কাছে যেতে চাই।
নূর মাম্মা কোথা থেকে আসবে? মাম্মা। আরুষি একদমে উত্তর দিল। আমি বললাম না আমি নূর নয়। বারবার নূর। কেন বলছ? আমি আরুষি। আমার নাম আরুষি। আহির অবাক হয়ে বলল, আচ্ছা, মাম্মা আমার দিকে তাকাও। তারপর আরুষির গলায় থাকা তিলটি লক্ষ্য করে বলল, এটা। মাম্মা বলেছে এটা আমার বার্থমার্ক। আহির কিছুক্ষণ নীরব হয়ে ভাবতে লাগল। তার মানে, এটা নূর নয় অন্য কেউ। তাহলে নূর কোথায়? ইরিনা অবাক হয়ে বলল, কিন্তু নূরের গলায় তো তিল নেই। আহির উঠে দাঁড়িয়ে বলল, এটা নূর নয়, আরুষি। ইরিনা কিছুটা হতবুদ্ধি হয়ে বলল, কিন্তু আহির, এটা। আহির তাকে থামিয়ে দিয়ে বলল, এটা হয়তো নূরের যমজ বোন আরুষি। আর আরুষি ওর মায়ের সাথে হয়তো সিলেটে থাকে। সিলেটে গেলে হয়তো নূরের আসল বাবা মাকে খুঁজে পাওয়া যেতে পারে। অনন্যা উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু ভাইয়া নূরের আসল বাবা মা যদি এসব জানতে পারে আর নূরকে আমাদের থেকে নিয়ে যায়? আহির গভীর চিন্তায় পড়ে গেল। সে জানে নূর তার থেকে দূরে যাক, এটা সে চায় না। কিন্তু নূরকে তো খুঁজতে হবে। কোথায় আছে তার মাম্মা? আহির আরুষির দিকে তাকালো, কাঁদতে কাঁদতে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। আহির সুতির কণ্ঠে বলল, আমি এক্ষুনি সিলেট যাব। ঈশান কিছুটা অসন্তুষ্ট হয়ে বলল, কিন্তু আহির ভাই, এখন যেতে অনেক রাত হয়ে যাবে। আহির দৃঢ় মনোভাবে বলল, কিছু করার নেই। তোরা ওর অবস্থা দেখ, আর না জানি আমার নূর কোথায় কি অবস্থায় আছে। একটা রাত আমি তাকে ছেড়ে দিতে পারি না। তারপর আরুষিকে কোলে তুলে নিয়ে বলল, চলো, আমরা এক্ষুনি তোমার মাম্মার কাছে যাব। ঈশান বলল, আমি ওর সাথে যাব, চলো। অনন্যা তাড়াতাড়ি বলল, আমি ও যাব। আহির মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। রাত নেমে এসেছে পুরোপুরি। সন্ধ্যার ম্লান আলোটুকুও হারিয়ে গেছে গভীর অন্ধকারের অতলে। নিস্তব্ধতা যেন চারপাশকে ঘিরে ফেলেছে। সময়ের কাঁটাও থমকে গেছে কোনো এক অদৃশ্য শূন্যতার মাঝে। সিফাত, আজনাব শেখ আর নুহা প্রাণপণে খুঁজে চলেছে আরুষিকে। কত পথ পেরোল, কত শত দৃষ্টি ছুঁয়ে গেল পথের প্রতিটি চিলতে। অথচ কোথাও নেই সে। প্রতিটি বিফল প্রচেষ্টায় নুহার বুকের ভেতর ভয় এক ধ্বংসস্তূপের মতো গুড়িয়ে পড়ছে। অথচ এই মুহূর্তে সে আরেকটা দুশ্চিন্তায় বন্দী। নূর অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। কেন? কি কারণে? নুহা নিজেও বুঝতে পারছে না। একটুও আগেও তো সব স্বাভাবিক ছিল। অথচ এখন মেয়েটা জ্বরের ঘোরে কাঁপছে। কপালে হাত রাখতেই তার বুক ধপ করে উঠল, এই এতদিন পর মেয়েকে এত কাছ থেকে ছুঁয়ে দেখছে সে। এক অদ্ভুত অনুভূতি সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। যেন এক অপূর্ণতা মুছে গিয়ে নতুন করে পূর্ণতা এনেছে তার জীবনে। ড্রয়িং রুমের মৃদু আলোর নিচে সোফায় শুয়ে আছে নূর। মাথাটা নুহার কোলে রাখা। মায়ের উষ্ণ স্পর্শে হয়তো কিছুটা প্রশান্তি পেয়েছে সে। নুহা বারবার জলপট্টি বদলাচ্ছে, আঙুলের স্পর্শে মেয়ের কপালের উত্তাপ অনুভব করছে। পাশে বসে আছেন আজনাব শেখ ও মরিয়ম বেগম। মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। সিফাত কখনো ফোন কানে নিয়ে কথা বলছে, কখনো অস্থিরভাবে ঘরের ভেতর পায়চারি করছে। সবার ভেতর অদৃশ্য এক স্রোত বইছে, এক দুর্বোধ্য অস্থিরতায় মোড়া রাত নেমে এসেছে যেন তাদের জীবনেও। নুহা ধীরে ধীরে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গভীর মমতায় তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার নরম কপালে হাত রেখে সে নিজের সমস্ত কষ্ট ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আর চেপে রাখা সম্ভব হল না। আচ্ছা নানু, আমার সাথেই কেন বারবার এমন হয়? বলতে পারো। ভাগ্যের ওপর রাগ অভিমান করার শক্তিও আর নেই আমার। ছোটবেলা থেকেই ওর আমার কাছে থাকার কথা ছিল। অথচ ভাগ্য ওকে আমার থেকে দূরে সরিয়ে দিল। এতদিন পর আজ যখন ওকে পেয়েছি তখন তো আমার খুশি হওয়ার কথা। কিন্তু দেখো, আমার জন্য খুশি হওয়াটাই যেন নিষিদ্ধ। এক মেয়েকে ফিরে পেলাম, অথচ আরেকজন হারিয়ে গেল। এবার যদি আমি আরুষিকে না পাই? আমি কিন্তু। কথাগুলো বলতে বলতেই নুহার কণ্ঠ ভারী হয়ে এলো। গলা আটকে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো একে একে গড়িয়ে পড়তে লাগল।
যেন দুঃখ আর অভিমান মিলেমিশে তৈরি করেছে এক অব্যক্ত যন্ত্রণা, যা ভাষার বেড়াজালে আটকে রাখা আর সম্ভব হল না। মরিয়ম বেগম শান্ত স্বরে বললেন, আরুষিকে ঠিক খুঁজে পাব মা। এভাবে কেঁদে নিজেকে কষ্ট দিস না তো, বরং এখন নূরকে কিছু খাওয়ানোর চেষ্টা কর। তুই যখন ওকে রেখে আরুষিকে খুঁজতে গিয়েছিলি তখন আমি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা কিছুই মুখে তুলতে চায়নি। এখন তো অনেক রাত হয়ে গেছে, অসুস্থ শরীরে অন্তত কিছু খাওয়া দরকার। নুহা চোখের পানি মুছে নূরের দিকে তাকাল। মেয়েটার নিস্তেজ মুখে যেন এক অনির্বচনীয় ক্লান্তি লেগে আছে। গভীর স্নেহময় কণ্ঠে বলল, নূর সোনা উঠো, মাম্মা তোমার জন্য খাবার আনবে। তোমাকে খেতে হবে তো। নূরকে আস্তে করে বসিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর জমে থাকা আশঙ্কার মেঘ কাটছে না কিছুতেই। ঠিক তখনই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। মরিয়ম বেগম দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতেই চোখ পড়ল তিনজন আগন্তুকের দিকে, আহির, অনন্যা আর ঈশান। কিছুটা বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? এই সময় এখানে? কথা শেষ হওয়ার আগেই তার দৃষ্টি পড়ে গেল আহিরের কোলে থাকা ছোট্ট ঘুমন্ত শরীরটির দিকে। মুহূর্তেই তার কণ্ঠে শিহরণ জাগল। আরুষি। কথা শেষ করেই তিনি দ্রুত হাত বাড়িয়ে মেয়েটাকে কোলে তুলে নিলেন। ছোট্ট শরীরটা নিস্তেজ, মুখটা শুকিয়ে গেছে ক্লান্তিতে। উদ্বিগ্ন চোখে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা ওকে কোথায় পেলে? ওর এই অবস্থা কেন? আহির দীর্ঘশ্বাস ফেলে বলল, সব বলছি, কিন্তু তার আগে আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই এসো। মরিয়ম বেগম ওদের ভেতরে নিয়ে এলেন। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে উঠলেন, সিফাত, নুহা, তাড়াতাড়ি এসো, আরুষিকে পেয়ে গেছি। ঠিক তখনই আহিরের পা হঠাৎ থমকে গেল। পরিচিত একটা নাম তার কানে বাজতেই বুকের ভেতর ধপ করে উঠল। সে স্থির দাঁড়িয়ে রইল, যেন সময়ও তার সঙ্গে থেমে গেছে। তার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হল সোফায় বসে থাকা নূরের দিকে। নূর। নূরের গভীর চোখ দুটো ক্লান্ত, তবু আশ্চর্য এক প্রশান্তি ছড়িয়ে আছে মুখে। জ্বরের ঘোরে সে ঘুমে ঢুলছে, এখনো আহিরকে দেখেনি। আহির নূরের দিকে যাবে তখনই নুহা রান্নাঘর থেকে একটা প্লেট হাতে নিয়ে বেরিয়ে এলো। অনন্যা, ঈশান নূরকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে তার পাশে বসেছে, যেন তারা প্রাণ ফিরে পেয়েছে। অথচ আহিরের সেদিকে কোনো খেয়াল নেই। সময় যেন থমকে গেছে তার জন্য। দৃষ্টি স্থির হয়ে আছে নুহার ওপর। বুকের ভেতর যেন এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। এই মুখ ৫ বছর পর আবার দেখবে, তাও এইভাবে, এ তো কল্পনারও অতীত ছিল। অথচ আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সে দেখছে নুহাকে। মুহূর্তের জন্য মনে হলো সে কি স্বপ্ন দেখছে, নাকি সত্যিই এই মুহূর্তটা ঘটছে। নুহার শরীরও থরথর করে কেঁপে উঠল। এত বছর পর হঠাৎ করে এইভাবে আহিরের সাথে দেখা হয়ে যাবে সে কখনো ভাবেনি। যেন অতীতের সমস্ত স্মৃতি, সমস্ত অনুভূতি এক ঝটকায় ফিরে এলো তার কাছে। তার হাতে ধরা খাবারের থালাটি দপ করে পড়ে গেল মাটিতে, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। তীক্ষ্ণ ভাঙা শব্দে আহিরের ঘোর কিছুটা কেটে গেল। ধীর পায়ে এগিয়ে এল নুহার সামনে। নুহা নিঃশব্দে দাঁড়িয়ে, যেন কোনো শক্ত মূর্তি। আহির ধীরে হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল নুহার গাল। সেই স্পর্শে নুহার দেহ কেঁপে উঠল, তবু সে স্থির। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ থেমে গেল। তারপর হঠাৎ করেই আহির নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই ৫ বছরের শূন্যতা এক মুহূর্তেই পূরণ করে নিতে চাইছে। এই উষ্ণতায় নিজেদের অপেক্ষার সমস্ত ব্যথাকে মুছে ফেলতে চাইছে। ঘরের প্রতিটি মানুষ নিঃশব্দে তাকিয়ে আছে তাদের দিকে। সিফাত, আজনাব শেখ, মরিয়ম বেগম, তারা সবাই আহিরের নাম শুনেছে, কিন্তু কখনো তাকে দেখেনি। তাই হঠাৎ এমন দৃশ্যে তারা হতবাক। অনন্যা ও ঈশানও বিস্মিত হয়ে নুহার দিকে তাকিয়ে আছে। তারা কখনো ভাবেনি যে নুহাকে এই বাড়িতে দেখবে। নুহা পাথরের মতো স্থির হয়ে আছে। সময় যেন থেমে গেছে তার জন্য। অনুভূতির ভারে দেহের প্রতিটি কোষ অবশ হয়ে আসছে। কোনো শব্দ নেই।
কোনো অভিযোগ নেই, শুধু নিঃশব্দ অশ্রুধারা বেয়ে পড়ছে তার গাল বেয়ে। আহির অনুভব করল তার ভেতর এক অস্থিরতা বাড়ছে। ধীরে ধীরে নুহাকে ছেড়ে দিল, যেন বাস্তবতার সামনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। মুখ ফিরিয়ে একপাশে দাঁড়ালো, চুলের ভেতর হাত চালালো আত্মসংযমের ব্যর্থ প্রচেষ্টায়। কিন্তু তার চোখের ভাষায় সমস্ত ব্যথা স্পষ্ট হয়ে উঠেছে। কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল, নুহা, আপনি এখানে? এখানে কি করছেন? আপনি জানেন আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। কিভাবে পারলেন আমায় ছেড়ে চলে আসতে? কিভাবে পারলেন? আহিরের কণ্ঠ আটকে গেল। কি বলবে, কিভাবে বলবে তা গুছিয়ে উঠতে পারছে না। অভিমান, হতাশা, যন্ত্রণার মিশেলে তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সত্যিই নুহা। ঠিক তখনই আরুষি চোখ মেলে তাকাল। চোখে গভীর ক্লান্তি, কিন্তু নুহাকে দেখেই তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। অতিরিক্ত কান্না আর মানসিক ধাক্কায় তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। জ্বর এসে গিয়েছিল আর যমজ বলে তার সেই প্রভাব পড়েছিল নূরের শরীরেও। আরুষি মরিয়ম বেগমের কোল থেকে নেমে এল। ছোট ছোট পায়ে এগিয়ে গেল নুহার দিকে। শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মাম্মা। এই একটি মাত্র শব্দ, যা আহিরের হৃদয়ের গভীরে বজ্রপাতের মতো আঘাত করল। বিস্ময় তাকিয়ে রইল নুহার দিকে। চোখের সামনে যা ঘটছে এক মুহূর্তে তা মেনে নেওয়া অসম্ভব হয়ে উঠল। আরুষির চোখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মাম্মা, দেখো আমি পাপ্পাকে নিয়ে এসেছি। নুহা বিস্ময় তাকিয়ে রইল মেয়ের দিকে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে আরুষিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন প্রাণ ফিরে পেল। বুকের গভীরে জমে থাকা শূন্যতা এক মুহূর্তে পূর্ণ হয়ে গেল এই ছোট্ট আলিঙ্গনে। আহির হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে সবকিছু। নূর আস্তে আস্তে এগিয়ে এসে তার হাত ধরল। ছোট্ট আঙুল দিয়ে শক্ত করে টেনে বলল, পাপ্পা, পাপ্পা, দেখো মাম্মা। তার কণ্ঠে আনন্দের ঝলক, কিন্তু মুহূর্তেই থেমে গেল, যেন কিছু ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, এটা এটা কে পাপ্পা? দেখতে তো একদম আমার মতো। আমি তোমাকে না বলে মাম্মার কাছে চলে এসেছি বলে তুমি কি রাগ করে আরেকটা নূর কিনে নিয়েছ? নূর কিন্তু খুব কষ্ট পেয়েছে, আমার খুব কান্না পাচ্ছে পাপ্পা। আহির ধীরে ধীরে নূরের দিকে তাকাল। ছোট্ট শরীরটা জ্বরের ঘোরে কাঁপছে। চোখ মুখ ক্লান্তিতে অবশ হয়ে এসেছে। দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে ওর। এক মুহূর্তের দ্বিধা না করেই আহির ওকে কোলে তুলে নিল। গালে একটা চুমু দিয়ে বুকের মধ্যে চেপে ধরল। অনন্যা বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, নুহা আপু, এসব কি? তুমি এখানে? আরুষি তোমার মেয়ে? মানে নূরও তোমার মেয়ে? কিন্তু আরুষি ভাইয়াকে পাপ্পা বলছে, তার মানে? তার কথা অসম্পূর্ণ থেকে গেল। সিফাত ঈশানের দিকে তাকিয়ে এক মুহূর্তে চিনতে পারল তাকে। এতক্ষণ খেয়াল করেনি ৫ বছরে ঈশানের চেহারায় যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে গালভর্তি দাড়ি, যার কারণে তাকে চিনতে অসুবিধা হয়েছে। সিফাত কিছুটা বিস্ময়ের সাথে বলল, আপনি, মানে উনি আহির ইবনান মীর? আর আপনারা? এরই মধ্যে মরিয়ম বেগম বিস্ময় বলে উঠলেন, আহির মানে আরুষির বাবা? এত বছর পর হঠাৎ করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশান নুহার দিকে তাকিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, এসব কি নুহা? আরুষি, নূর আহির ভাইয়ের মেয়ে। তুমি? ঈশানের কথা শেষ হওয়ার আগেই আহির দৃঢ় কণ্ঠে বলে উঠল, ঈশান চল। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব আহির ভাই? আহিরের চোখে দৃঢ়তা, কণ্ঠে কোনো দ্বিধা নেই। সে শক্ত করে নূরকে বুকে চেপে ধরে বলল, নূরকে পেয়েছি, আমরা এখনই ফিরে যাব। বলেই দরজার দিকে এগিয়ে চলল। তখনই নুহা দৃঢ় কণ্ঠে বলে উঠল, দাঁড়ান, আপনি নূরকে নিয়ে যেতে পারবেন না। আহির থমকে দাঁড়াল, কিন্তু ফিরে তাকাল না।
ঠিক সেই মুহূর্তে এক হালকা টান অনুভব করল তার হাতে। নিচে তাকিয়ে দেখল ছোট্ট দুটি হাত শক্ত করে ধরে রেখেছে তার হাত। আরুষি। আহিরের হাত ধরে ক্লান্ত চোখে কাপা কণ্ঠে বলে উঠল, পাপ্পা কোথায় যাচ্ছ? আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তার কণ্ঠে একরাশ ভয় একরাশ শঙ্কা। যেন বাবাকে আবার হারানোর আতঙ্ক ওর ছোট্ট বুকের ভেতর ঢেউ তুলেছে। নুহা এগিয়ে এসে আস্তে করে আরুষিকে কোলে তুলে নিল। নূর জ্বরের ঘোরে আহিরের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, পাপ্পা আমি মাম্মার কাছে যাব। আমার খুব খিদে পেয়েছে। আমাকে কোথাও নিয়ে যেও না। আহির নূরের ছোট্ট কপালে হাত বুলিয়ে বলল, ইস, আমার মাম্মার খিদে পেয়েছে। ঠিক আছে চলো আমরা এক্ষুনি খাব। ঈশান, অনন্যা, দাঁড়িয়ে আছিস কেন? চল। তখনই নুহা কড়া গলায় বলে উঠল, আমি বলেছি নূর কোথাও যাবে না। আমি জানি না আপনি ওকে কিভাবে পেয়েছেন, কিন্তু নূর আমার মেয়ে। আমি ওকে এতদিন পর ফিরে পেয়েছি। ও আমার কাছেই থাকবে। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। আহির ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো নুহার দিকে। চোখের গভীরে জমাট বাঁধা একরাশ কষ্ট ও অভিমান, আর না বলা হাজারো প্রশ্ন। মুখের রেখায় ফুটে উঠল একরকম তাচ্ছিল্যের হাসি। ঠোঁটের কোণে এক টুকরো ব্যাঙের ছায়া। আচ্ছা ও আপনার মেয়ে। ও শুধু আপনার সাথেই থাকবে। তাহলে বলুন তো ও আপনার একার মেয়ে হলো কিভাবে? ওর বাবার কোনো অধিকার নেই? কি হলো চুপ করে আছেন কেন? ওকে আমি জন্ম দিয়েছি। শুধু নূর নয়, আমি আরুষিরও বাবা। আমার অধিকার আছে আমার বাচ্চাদের উপর। শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? জন্ম দিয়েছেন তাই ও আপনার হয়ে গেল। আমি ওকে ৯ মাস নিজের গর্ভে ধারণ করেছি। আপনি কি জানতেন নূর আপনার মেয়ে? এটাও জানতেন না যে আপনার আরেকটি মেয়ে আছে? একবারও জানার চেষ্টা করেছেন? একবারও ফিরে তাকিয়েছেন? এখন হঠাৎ করে আপনি ওদের বাবা হয়ে গেলেন। নুহার চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেল। তবুও তীব্র কণ্ঠস্বর থামল না। নূর আমার কাছে থাকবে। ওর মাম্মার কাছে থাকবে। আমি ওকে নিয়ে যেতে দেব না। ও আপনার সাথে যাবে না। আপনি চলে যান। আহির দীর্ঘশ্বাস নিল। যেন সমস্ত রাগ, অভিমান, কষ্ট বুকের ভেতর চেপে ধরছে। আমি হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না। সব দোষ আমার, তাই না? বাহ! আমি জানার চেষ্টা করিনি, কিন্তু আপনি কি জানানোর চেষ্টা করেছিলেন? আমার অংশকে নিজের সঙ্গে নিয়ে চলে এলেন। অথচ একবারও ভাবলেন না আমাকে জানানো দরকার। ২ বাচ্চার বাপ নিজেই জানে না সে যে ২ বাচ্চার বাপ। আপনি কিভাবে এত নিষ্ঠুর হতে পারলেন? কিভাবে আমার বাচ্চাদের আমার থেকে আলাদা করতে পারলেন? আমি আপনার থেকে কিছু জানতে চাই না আপনি কেন করেছেন। কিন্তু নূরকে আমি দেব না। চল ঈশান। দেখুন আমার ইচ্ছে নেই আপনার মতো মানুষ বোঝানোর বা ব্যাখ্যা করার। আপনি আমার কথা কবেই বা শুনতে চেয়েছেন? আমি আপনাকে জানাতে চাইনি নাকি আপনি জানতে চাননি? নূর আপনার সাথে যাবে না। আমি ওকে নিয়ে যেতে দেব না। চারপাশে যেন নীরবতার বিস্ফোরণ ঘটল। ঘরের বাতাসে ভাসতে লাগল ২ হৃদয়ের অশান্তি। আরুষি কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, মাম্মা তোমরা ঝগড়া করছো কেন? পাপ্পা আমার সাথে থাকবে না। তার ছোট্ট মুখে ভয় জমে উঠেছে, ভেজা চোখে তাকিয়ে আছে মা বাবার দিকে। ঠিক তখনই মরিয়ম বেগম কঠিন গলায় ধমক দিলেন, চুপ করো তোমরা দুজন। নিজেদের মধ্যে যা বলার পরে বলবে, এখন না। আগে বাচ্চাগুলোর কথা ভাবো। ওরা অসুস্থ। রাত কতটা বাজে তার কোনো খেয়াল আছে? এত রাতে তুমি ওই অসুস্থ বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে শুনি? নুহা, নূরকে নিয়ে যা। এসব তর্ক বিতর্ক পরে করবি, ওদের সামনে না। ঈশানও গম্ভীর স্বরে বলল, হ্যাঁ আহির ভাই, আপাতত নূরকে নুহার কাছে দাও। আরুষির কোথাও ভাবো। তুমি এখন চলে গেলে ও খুব কষ্ট পাবে। আহির নূরের দিকে তাকালো। ছোট্ট শরীরটা ক্লান্তিতে যেন নেতিয়ে পড়েছে। চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। এক মুহূর্ত আরুষির দিকে তাকাতেই আহিরের দৃষ্টি নরম হয়ে এলো। এগিয়ে গেল আরুষির দিকে।
আরুষি কাপা কণ্ঠে বলল, তুমি যেও না পাপ্পা। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। প্লিজ যেও না। আমি মাম্মাকে বকে দিব। আহির হাত বাড়াতেই আরুষি আহিরের কোলে ঝাঁপিয়ে পড়ল। আহির এক হাতে নূর আর অন্য হাতে আরুষিকে নিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়াল আরুষির কপালে। শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হাসি মুখে বলল, পাপ্পা তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না। গেলে তোমাকে সাথে নিয়েই তবে যাবে। আমি দেখব কে বাধা দেয়। ঘরের বাতাসে নিস্তব্ধতা। খাটের মাঝখানে শুয়ে আছে দুটি ছোট্ট প্রাণ, নূর আর আরুষি। এক পাশে নুহা, আরেক পাশে আহির। দুইজনের মধ্যে কোনো কথা নেই, শুধু নীরবতা। নূর মাথা গুজে রেখেছে নুহার বুকে, যেন মায়ের উষ্ণতায় তার সমস্ত ক্লান্তি গলে গেছে। আরুষি এখনো শক্ত করে ধরে রেখেছে বাবার হাত, যেন ঘুমের মধ্যেও ভয় পাচ্ছে বাবা আবার চলে যাবে কিনা। আহির খাটের পাশে আধশোয়া হয়ে আছে, এক হাতে মেয়ের ছোট্ট হাত আঁকড়ে ধরে রেখেছে। অবাক দৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দরজায় হালকা নক হল। নুহা শান্ত গলায় বলল, আসুন। দরজার ফাঁক দিয়ে উকি দিল সিফাত, মুখে হাসির ঝিলিক। ভিতরে ঢুকেই বলল, আরুষি ঘুমিয়ে পড়েছে। আমি আসলে আপনাদের ডাকতে এসেছিলাম, নানু খেতে ডাকছে। আহির চোখ নামিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, আমার খিদে নেই। নুহা কোনো উত্তর না দিয়ে নূরকে আলগা করে চুপচাপ উঠে দাঁড়াল। সোজা দরজার দিকে পা বাড়াল। সিফাতও তার পিছু নিল। আহির এক মুহূর্ত তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে। কিছু না বললেও তার দৃষ্টিতে একরকম শূন্যতা লুকিয়ে। কিছুক্ষণ পর নুহা ফিরে এল, কিন্তু ঘরে ঢুকেই থমকে দাঁড়াল। বিস্ময়ের ছাপ ফুটে উঠল চোখে। আহির ঘুমিয়ে পড়েছে। নুহা বলতে গিয়ে ও পারল না। আহিরকে আর জাগাল না সে। আস্তে করে গিয়ে নূরের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করেই যেন নুহার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। তারা চারজন একসাথে এটাই যেন নুহাকে অবাক করে দিচ্ছিল। কোনোদিনও সে ভাবেনি এমন কিছু ঘটতে পারে। আরুষি তো কত খুশি বাবাকে পেয়ে। নুহা ভেবেছিল হয়তো কোনোদিন মেয়েকে বাবার ছোঁয়া দিতে পারবে না, কিন্তু আজকে সে সেই মধুর মুহূর্তটাই দেখছে। এক অনিন্দ্য শান্তি ভর করেছে তার মন। তবে হঠাৎ নুহার মনে হলো এরপর কি হবে। চোখগুলো বিছানায় থাকা আহিরের দিকে গেল। এতদিন পর তাকে এতটা কাছে পাবে এটা কখনোই ভাবেনি। কিন্তু কি আশ্চর্য, দুইজন এত কাছে থেকেও কত দূরে। তার মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন সে জানল যে সে প্রেগন্যান্ট। প্রথম ফোনটা করেছিল আহিরকেই। ফোন রিসিভ হতেই, হ্যালো আহির। কিন্তু ওপাশ থেকে কোনো শব্দই এলো না। আর কলটা কেটে গেল। বারবার চেষ্টা করার পরও কেউ কল রিসিভ করল না। নুহা ভাবল হয়তো আহির এখনো রেগে আছে, তাই কথা বলতে চাইছে না। সে একটা মেসেজ লিখল, আহির, আমি জানি আপনি হয়তোবা আমার উপর রেগে আছেন, তবে আপনি জানেন আপনি বাবা হচ্ছেন। এখনো কি রাগ করে থাকবেন? আমি কিন্তু আমার সমস্ত রাগ ভুলে আপনাকে কল করেছি। আপনি আসবেন না আমাকে নিতে? আমি আপনার জন্য অপেক্ষা করছি, প্লিজ আসুন। রাতের অন্ধকারে চারিদিকে ঝড়ো হাওয়া বইছিল, সাথে বৃষ্টি শুরু হল। নুহা তখনও ছাদে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে। ঘড়ির কাঁটা তখন রাত প্রায় 10টা। কিন্তু আহির আসেনি। কিভাবে এটা সম্ভব? বাচ্চার খবর জেনেও আহির এলো না। নুহার ভিতর যেন এক অবর্ণনীয় শূন্যতা তৈরি হল। এক অসহ্য যন্ত্রণা তার হৃদয়ে ছড়িয়ে পড়ল। নিজেকে প্রশ্ন করতে লাগল, আহিরকে চিনতে কি ভুল হল? তার কাছে এই অনুভূতিটি যেন অচেনা। পৃথিবীটা যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রকৃতিও যেন নুহার মনের মতো অশান্ত হয়ে উঠেছে। হাওয়ার শব্দে সবকিছু হেট হয়ে যাচ্ছে। হঠাৎ নুহার বুকের ভিতর তীব্র কষ্ট জমে উঠল। ফুপিয়ে কেঁদে উঠল। ছাদের মাটিতে বসে পড়ল। বারবার নিজেকে সামলানোর চেষ্টা করেও সে ব্যর্থ হল। কান্নার প্রতিটি ফোঁটা যেন তার ভেতরের অন্ধকার সত্তাকে ফুটিয়ে তুলছিল।
এ সময় একটা ছায়া তার কাছে এসে দাঁড়াল। হঠাৎ করেই তার মাথায় ছাতা এগিয়ে ধরল। নুহা চোখ তুলে তাকাল। সিফাত। পরের দিন সকালে সিফাত নুহাকে তার সাথে সিলেট নিয়ে চলে আসে। সিফাত অবশ্য তখন বলেছিল, আপনি বরং এক কাজ করুন, আহিরের সাথে গিয়ে সামনাসামনি কথা বলুন। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু নুহা সে কথা শোনেনি। ঠিক করেছিল আর কোনো ঝামেলা সে চায় না। নুহার মনে হলো এখন আর আহিরের সাথে মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই। সুযোগ একবার দিয়েছিল, কিন্তু সে যে আবারও ভুল প্রমাণিত হল। এখন তার একমাত্র লক্ষ্য তার বাদশা আহিরের অংশ। এইটুকু তার বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আহিরের প্রয়োজন নেই। নুহা একটানা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করল, আচ্ছা, আহির তো বলেছিল সে জানেই না তার 2টা বাচ্চা আছে। তাহলে কি মানে? আহির মেসেজটা দেখেনি। আর নূরকে কিভাবে পেল সে? নুহার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নুহা ধীরে ধীরে নূরের দিকে তাকাল। নূর তার এক হাতে নুহাকে শক্ত করে আঁকড়ে ধরে, অন্য হাতে মাথার নিচে দিয়ে একদম শান্ত ঘুমে আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে, খুবই কিউট লাগছে তাকে। নুহার চোখে এক তীব্র অনুভূতি চড়িয়ে গেল। এরপর আরুষির দিকে নজর গেল। আহির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আরুষি বাবার বুকের ভিতর শান্তিতে ঘুমাচ্ছে। এই দৃশ্যটা যেন নুহার মনে এক অজানা সুখ এনে দিল। অজান্তেই তার ঠোঁটে এক ছোট্ট হাসি ফুটে উঠল। এক নজরে মুগ্ধ হয়ে দেখতে লাগল তাদের। একসময় নুহার চোখগুলো ভারী হয়ে এলো। নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। আহির খুব ধীরে ধীরে চোখ খুলে নুহার দিকে তাকাল। নুহার দিকে মৃদু দৃষ্টি মেলে আহির বলল, আরে একটু হলে আমি ঘুমিয়ে যেতাম। ঘুমির অভিনয় না করলে নিশ্চিত আমাকে ঘর থেকে বের করে দিতেন। আমাদের এইভাবে দেখে আপনার ভালো লাগছিল, তাই না? আহির একটু হেসে বলল, সেম ফিলিংস আমার, ও এত ভালো লাগছে কি বলবো। আপনাকে ছাড়া কত কষ্টে আমার জীবন কেটেছে জানেন আপনি। এত অভিমান আপনার। কেন আমাকে বললেন না নুহা? আমি বাবা হচ্ছি, এটা আমার জন্য কতটা আনন্দের বিষয় ছিল। নূর, আমাদের মেয়ে। তাই তো নূর পাশে থাকলে মনে হতো আপনি আছেন। এত বছর আপনি আরুষির থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছেন। আর নূর ও তো আল্লাহর ইচ্ছেতেই আমার বেঁচে থাকার মাধ্যম হয়ে সেদিন এসেছিল। প্রকৃতি এক আশ্চর্য জাদুকরী শক্তি, যা কখনো নীরবে, কখনো মৃদু বাতাসের ছোঁয়ায়, কখনো বা দূর পাহাড়ের রহস্যময় নীরবতায় আমাদের সব ব্যথা ভুলিয়ে দিতে পারে। মানুষের হৃদয়ের গভীর ক্ষতও কখনো কখনো প্রকৃতির স্নিগ্ধ পরশে আরাম খুঁজে পায়। হারিয়ে যাওয়া প্রশান্তি ফিরে আসে একটুখানি। প্রকৃতি এমনই কিছু সময়ের জন্য হলেও সে আমাদের ভারমুক্ত করে দেয়। প্রকৃতির শীতলতা, তার নিঃশব্দ সান্ত্বনা, কখনো বা প্রবাহমান বাতাসের আলতো ছোঁয়া, এগুলোই হয়তো একমাত্র উত্তর। নুহাকে হারিয়ে যখন আহির ছন্নছাড়া, তখন ঈশান, ইরিনা আর অনন্যা ঠিক করেছিল আহিরকে আর এই বিষাদময় পরিবেশে আটকে রাখা যাবে না। তাই জোর করেই তারা তাকে নিয়ে এসেছে সিলেটে। সবুজে ঘেরা পাহাড়ি প্রকৃতির মাঝে, যেখানে শান্ত নদীর কলতান আর নির্মল বাতাস হয়তো তার ভারাক্রান্ত মনকে কিছুটা হলেও প্রশান্তি দেব। নিঃসঙ্গতার ভারে নুজ আহির ধীরে ধীরে প্রকৃতির মাঝে নিজেকে একটু একটু করে হারিয়ে দিতে শিখছে। সবুজ চা বাগান, পাহাড়ি রাস্তা আর মেঘের চাদরে মোড়ানো উপত্যকার সৌন্দর্য যেন তার ক্লান্ত হৃদয়ে এক টুকরো প্রশান্তি এনে দিচ্ছে। নদীর ধারে বসে থাকা, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিঃশব্দে দূর আকাশের দিকে তাকিয়ে থাকা, এসবের মাঝে যেন আহির ও ভুলে থাকতে চায় নিজের ভেতরের যন্ত্রণাগুলো। আর এবার সে মনে মনে ঠিক করল এখান থেকে ফিরে গিয়ে ইতালি ফিরে যাবে। ওই বাড়িতে থাকা আহিরের পক্ষে বেশি কষ্টকর হয়ে পড়ছে। রাতের অন্ধকারে এক মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে তাড়াতাড়ি দৌড়াচ্ছে। পেছনে পুলিশ তাকে তাড়া করছে। সিলেট শহর থেকে বেশ দূরে নির্জন এক এলাকায় মহিলা বাচ্চাটিকে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে রেখে গেল। বাচ্চাটির নিরাপত্তা নিয়ে তার মনে সংশয় ছিল, তবে সে মনে করল বাচ্চা রেখে পুলিশের হাত থেকে বাঁচা জরুরি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই পুলিশ তাকে ধরে ফেলল। আহিররা অনেক রাতের বাড়ির ফেরার জন্য রওনা দিয়েছে। তবে এখন কিছুটা ভোর হতে শুরু করেছে। কারণটা ঈশান হঠাৎ করে অফিসে একটি জরুরি মিটিংয়ের জন্য সকালেই পৌঁছাতে হবে তাকে।
রাস্তার এক কোণে গাড়ির টায়ার খারাপ হয়ে গেল। ঈশান গাড়ির টায়ার বদলানোর কাজে মন দিল। আহির দাঁড়িয়ে না থেকে আশেপাশে একটু হেঁটে বেড়াতে শুরু করল। হঠাৎ কাছেই একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার পা থমকে গেল। কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে সে দেখতে পেল একটি ছোট শিশু ঝোপের মধ্যে পড়ে আছে। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে, যেন আর কান্না করতে পারছে না। আহির থমকে দাঁড়িয়ে দ্রুত বাচ্চাটিকে তুলে নিল। বাচ্চাটির অবস্থা ছিল অত্যন্ত করুণ, সারা গায়ে মশার কামড়ের দাগ, অন্য কোনো জীবজন্তু তাকে আক্রমণ করেনি। এটাই ছিল বড় আশীর্বাদ। আহির তাড়াতাড়ি করে বাচ্চাটিকে ঈশানদের কাছে নিয়ে আসল। সবাই অবাক হয়ে গেল। ইরিনা অবাক হয়ে বলল, আহির এসব কি? কোথায় পেলি ওকে? আহির তাড়াহুড়ো করে বলল, সব জানাবো, তবে আগে বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঈশান, তোর কাজ শেষ হলে গাড়ি চালা, আমরা সোজা হাসপাতালের যাব। সেদিন হয়তোবা নূরকে না তো আপনার পাওয়া হতো, না তো আমার। ছোট বাচ্চাটার কতটা কষ্টে বেঁচেছিল। আল্লাহর রহমত যে আমার নূরের কিছু হয়নি। আমার আপনার উপর কতটা রাগ করা উচিত আপনি বলুন তো? কিন্তু অদ্ভুতভাবে রাগ হচ্ছে না কেন? এতদিন তো পালিয়ে থাকলেন, কিন্তু সেই তো আমাদের দেখা হয়েই গেল। আমি ও আর আপনাকে ছাড়ছি না, নেভার। নীলচে আধারে ঢাকা নিস্তব্ধ ঘর। ঘুমের গহন ভেঙেচুরে নুহার চোখ ধীরে ধীরে খুলে গেল। কিছুক্ষণ নিঃশ্বাস পড়ে রইল। বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করল। রাত এখনো গভীর, চারপাশ নিস্তব্ধতার চাদরে মোড়ানো। কিন্তু হঠাৎই নাকে এল এক অদ্ভুত গন্ধ, তীব্র, চেনা, অস্বস্তিকর। কয়েক সেকেন্ডের মধ্যে উপলব্ধি করল এটা সিগারেটের গন্ধ। নুহার কপালের ভাঁজ গভীর হল। এই ঘরে সিগারেটের গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখল বিছানার এক পাশ ফাঁকা। আহির নেই। বুকের ভেতর এক অজানা অস্বস্তি দলা পাকিয়ে উঠল। নরম পায়ের শব্দে ধীরে ধীরে এগিয়ে গেল ব্যালকনির দিকে। পর্দার আড়াল থেকে উকি দিতেই দৃষ্টি আটকে গেল দৃশ্যটায়। আহির ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট। ধোঁয়ার কুণ্ডলি বাতাসে মিশে যাচ্ছে। মাঝে মাঝে ঠোঁটে ছোঁয়াচ্ছে সিগারেট। চোখের দৃষ্টি অনন্ত শূন্যতায় হারিয়ে গেছে। গভীর কোনো চিন্তার অতলে ডুবে আছে যেন। নুহার নিঃশ্বাস ভারী হয়ে এল। আহির, সিগারেট। নুহা অজান্তেই পিছু হটতে চাইল। কিছু না দেখে ফিরে যাবে। কিন্তু ঠিক তখনই কানে এলো ভারী কণ্ঠস্বর। অবাক হচ্ছেন? নুহার পা থমকে গেল। আহির ধীরে ধীরে ফিরে তাকাল। ঠোঁটের কোণে সেই চিরচেনা মুচকি হাসি। চোখ দুটো অদ্ভুত এক গভীরতায় টলমল করছে। আপনার কি কিছুই বলার নেই, নুহা? নুহা কিছু বলার আগেই আচমকা কাশতে শুরু করল। আহির এক সেকেন্ডও দেরি না করে সিগারেটটা ফেলে দিল। দ্রুত পায়ের নিচে পিষে নিভিয়ে দিল আগুনের শেষ চিহ্ন। চাপা স্বরে বলল, সরি। নুহা কিছু না বলে ফিরে যেতে চাইল। ঠিক তখনই পেছনে থেকে একটা শক্ত হাত কবজি চেপে ধরল। মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে এক শীতল অনুভূতি নেমে এল। কি করছেন আপনি? আমার হাত ছাড়ুন। আপনি কিন্তু। বাকিটা আর বলা হল না। আহির এক ঝটকায় নুহাকে নিজের দিকে টেনে নিল। নুহার পিঠ গিয়ে ঠেকল আহিরের উষ্ণ বুকের সঙ্গে। আহির এক হাতে নুহার কোমর আঁকড়ে ধরল, অন্য হাতে শক্ত করে ধরে রেখেছে নুহার হাত। নুহার নিঃশ্বাস কেঁপে উঠল। শরীরের প্রতিটি কোষে, শিরায় শিরায় অচেনা এক শিহরণ ছড়িয়ে পড়ল। নরম বাতাস জানালার পর্দা উড়িয়ে আনমনে নাচাচ্ছিল। চারপাশের নীরবতা এত গভীর যে হৃদয়ের ওঠানামাও যেন স্পষ্ট শোনা যায়। আহির ধীর কণ্ঠে বলল, কি যেন বলছিলেন? আবার বলুন, ঠিক শুনতে পাইনি আমি। আহিরের কণ্ঠে চাপা অভিমান, দুঃখ আর না বলা এক রাগের প্রতিধ্বনি। নুহা তীব্র বিরক্তি নিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করল। গলায় অভিমানের চেয়ে বেশি ক্ষোভের ঝাঁজ। বলেছি ছাড়ুন আমাকে। কোনো সাহসে আমার হাত ধরেছেন? আহির হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। অতীতের গভীর ক্ষতচিহ্ন বহন করা হাসি। আপনার হাত ধরতে আমার আবার সাহস লাগবে? হাসালেন সত্যি। এবার হয়তো বলবেন আপনাকে ছোঁয়ারও আমার কোনো অধিকার নেই।
নুহা চোখ তুলে তাকালো আহিরের দিকে। ভেতরের ক্ষত যেন আবার নতুন করে রক্তক্ষরণ শুরু করল। ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠস্বর বিষণ্ণ অথচ দৃঢ়। কিছু বছর আগে আপনি নিজেই এই হাত ছেড়েছিলেন, আহির। এখন আবার কিসের অধিকার ফলাচ্ছেন? আহির চোখ নামিয়ে নিল, গভীর শ্বাস নিয়ে বলল, ছেড়ে গিয়েছিলেন আপনি। ছেড়ে যেতে কি আপনি বলেননি? আপনি নিজের কথা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন? ঘরের ভিতর একরাশ নীরবতা, যা বলার থেকেও বেশি তীব্র। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দুজনেই স্থির দাঁড়িয়ে রইল। মাঝখানে ঝুলে রইল হাজারো না বলা কথা। নীরবতার পর আহির আবার মুখ খুলল। কণ্ঠস্বর এবার একটু কাপল ঝরে পড়ল একরাশ যন্ত্রণা। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। কিন্তু আপনার কি মনে হয় আপনার এই চলে যাওয়াতে আমি স্বস্তি পেয়েছি? রাগের বশে বলা কয়েকটা কথার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? জানেন আপনাকে ছাড়া আমি কেমন ছিলাম? প্রতিটা মুহূর্ত অনুতাপে পুড়েছি, পাগলের মতো আপনাকে খুঁজেছি। রাতের পর রাত নির্ঘুম কেটেছে। শুধু একটিবার দেখতে চেয়েছি আপনাকে। মনে হতো আমার দুনিয়াটাই থমকে গেছে। আহিরের চোখের কোণে জমে ওঠা অশ্রু তার বেদনার সাক্ষী। গলা শুকিয়ে এলো, বুকের ভেতর যেন কিছু একটা মুচড়ে উঠল। এখন আপনাকে পেয়েছি অথচ কষ্টটাই বেশি হচ্ছে, জানেন? আপনি বলতেন না আমার নীরবতা আপনাকে পোড়ায়। এবার অনুভব করুন আমি কিভাবে পুড়েছি। হ্যাঁ, আমি ভুল করেছি, স্বীকার করছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতেন, যে কোনো শাস্তি মাথা পেতে নিতাম। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার শাস্তিটা না দিলেও পারতেন, নুহা। এই কষ্টের চেয়েও বেশি শাস্তি আর কি হতে পারে? কেন বলেননি কিছু? নুহা নিঃশব্দে শুনছিল। কিছু বলতে গিয়ে ও ঠোঁট কাঁপল। কোনো শব্দ বেরোচ্ছিল না। গলার কাছে আটকে থাকা কথাগুলো যেন হঠাৎ করেই হারিয়ে গেল। চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রু। ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে। চোখে চোখ পড়তেই কেঁপে উঠল ভেতরটা। আহিরের দৃষ্টিতে কি ছিল? অভিমান, বেদনা, ভালোবাসা নাকি হারিয়ে ফেলার ভয়? বোঝা গেল না। শুধু নুহার মনে হলো এই দৃষ্টি সইবার মতো সাহস তার নেই। ঠিক তখনই ঘরের ভেতর থেকে এল এক কোমল, ঘুমজড়ানো কণ্ঠস্বর। মাম্মা, মাম্মা তুমি কোথায়? নুহা এক মুহূর্তে বাস্তবে ফিরে এলো। আরুষি ডাকছে। আমাকে যেতে হবে। আহির নুহাকে সেইভাবেই শক্ত করে ধরে রাখল। নুহা বিস্ময়ে তাকিয়ে থাকল আহিরের দিকে। নুহার কণ্ঠে একরাশ অভিমান, বেদনা আর ক্লান্তি। চোখে জমে থাকা অশ্রুর ভার সে গলার স্বরে লুকিয়ে রাখার চেষ্টা করল। আপনি জোর করছেন। কি শুনতে চাইছেন? আমি আপনাকে প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আহির। আর এখন এই যে আপনি এসব বলছেন, এতে কিছু বদলে যাবে বলে মনে হয়? যদি ভাবেন এখন সব ঠিক হয়ে যাবে তবে ভুল ভাবছেন। আরুষির কথা ভেবে যদি ভাবেন আমি ফিরে যাব, সেটাও ভুল। এত সহজে সবকিছু কিভাবে ভুলে যাব? নুহার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। যা ছিল তা আপনি নিজেই কিছু বছর আগে শেষ করে দিয়েছেন। আমি আমার জীবনকে নতুন করে শুরু করেছি। অনেকটা এগিয়ে গেছি। আমার এই জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। আমার কাছে এখন আর এসব কিছু কোনো মূল্য রাখে না। আর আপনি আপনি বলতে চাইছেন আমাদের সম্পর্কটা আপনার কাছে আর কোনো মূল্য রাখে না, তাই না? আমাদের ভালোবাসা। অবশ্য আপনি তো কখনো আমার ভালোবাসার গভীরতাটা উপলব্ধি করতে পারেননি। কিন্তু ঘৃণা করেন, তাই তো? বলুন কতটা ঘৃণা করেন? আমি যতটা ভালোবেসেছিলাম তার চেয়েও বেশি ঘৃণা করতে পারবেন? আহিরের কণ্ঠে চাপা যন্ত্রণা, অথচ দৃষ্টি কঠিন। এক মুহূর্ত নুহার দিকে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে ভুলে গেছেন? আমাকে আর ভালোবাসেন না নাকি? আহিরের কথা শেষ হওয়ার আগে ছোট্ট একটি কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। মাম্মা, তুমি কি এখানে? আহির সঙ্গে সঙ্গে নুহাকে ছেড়ে দিল। আরুষি দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়াল।
বড় বড় চোখে বাবার দিকে তাকাল। পাপ্পা, কি হয়েছে মাম্মা? নুহা দ্রুত চোখের পানি মুছে নিল। কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল। কিছু না, মা। তুমি উঠে এলে যে। চলো ঘুমাবে। আরুষি একটু অভিমান নিয়ে বলল। তোমাকে না পেয়ে ভয় পেয়েছিলাম। পাপ্পা, তুমি ঘুমাবে না? চলো। আহির একবার নুহার দিকে তাকাল। সেই চেনা দৃষ্টি যেখানে অভিমান, কষ্ট আর একরাশ না বলা কথা জমে আছে। তারপর ধীরে ধীরে আরুষিকে কোলে তুলে নিল। চলো মাম্মা। আর আপনি ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, নুহা। ভুলে গেছেন আমাকে, এগিয়ে গেছেন নিজের জীবনে। ভালো আছেন আমাকে ছাড়া। আমি আপনার ভালো থাকা নষ্ট করব না। আমি কি একবারও বলেছি আপনাকে চাই, কিংবা সম্পর্কটা ঠিক করতে চাই? তবে হ্যাঁ, যা চাই তা হলো আমার মেয়েরা। আমার মেয়েরা আমার কাছে থাকবে। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। কিন্তু আমার মেয়েদের থেকে আপনি আমাকে আলাদা করতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। চলো মাম্মা। আরুষির জড়িয়ে ধরে আহির চলে গেল। বাতাসে ভেসে থাকল নুহার অব্যক্ত আর্তনাদ। চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র অতীত, যা হয়তো সে আর কখনো প্রকাশ করতে পারবে না। সকালটা যেন প্রকৃতির এক অপূর্ব রূপকথা। নরম রোদ, শিশিরে ভেজা ঘাস আর হালকা শীতল বাতাস। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে। অথচ নুহার মনে যেন অজানা অশান্তির ঝড় বইছে। নুহা জানে এই শান্ত সকালটা আসলে কেবল বিরতির মতো, খুব শীঘ্রই আবার কোনো ঝড় শুরু হবে। মরিয়ম বেগম নাশতার টেবিলে সবাইকে আহ্বান জানালেন। আহির স্বাভাবিকভাবেই বসে আছে। আরুষি আর নূরের সঙ্গে গল্পে মগ্ন হাসিমুখে খাচ্ছে। অথচ নুহার বুকের মধ্যে কেবলই অস্বস্তি জমে উঠছে। জানে এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ থাকবে না। মরিয়ম বেগম বাটি থেকে চিংড়ি তুলে আহিরের থালায় দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই নুহার দৃষ্টি গিয়ে পড়ল সেখানে। নানি, উনাকে চিংড়ি দিয়েন না, উনার চিংড়িতে অ্যালার্জি আছে। আহির কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে রইল। নুহা দ্রুত চোখ সরিয়ে নিল। আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু সেটা এত ক্ষীণ যে কেউ তা খেয়ালই করল না। মরিয়ম বেগম একটু বিস্মিত হলেন। ওহ, আমি তো জানি না, তাই বুঝতে পারিনি। আহির হাসি মুখে তাকিয়ে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঈশান মোবাইল বের করে বলল। আহির ভাই, ইরিনা বারবার ফোন করছিল। আমি যদিও কিছু বলিনি এখনো। আমরা কি আজকেই ফিরছি? আহির চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। চোখে কঠিন এক অভিব্যক্তি। হ্যাঁ। অনন্যা, আরুষিকে রেডি করে নে। আমরা আজকেই বাড়ি ফিরছি। নুহার ভেতরটা ধপ করে উঠল। তার কণ্ঠ কেঁপে উঠল। আরুষি রেডি হবে মানে? আহির কোনো উত্তর দিল না। সোজা উঠে চলে গেল। নুহা হতবুদ্ধির মতো তাকিয়ে রইল, যেন বুঝতেই পারছে না এর অর্থ কি। মুহূর্তের মধ্যে তার বুকটা হাহাকার করে উঠল। সে দ্রুত অনন্যার দিকে তাকাল। দেখো অনন্যা, তোমার ভাইয়া কিন্তু বাড়াবাড়ি করছে। কি বলে গেল? আরুষিকে নিয়ে যাবে মানে? আমাকে সব দিক থেকে এলোমেলো করে দিয়ে উনার শান্তি হয়নি। সবকিছু হারিয়ে আমি শুধু আরুষিকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এখন ওকে ও কেড়ে নিতে চাইছেন উনি। ওকে আমি গর্ভধারণ করেছি, একা বড় করেছি। তখন উনি কোথায় ছিলেন? আর এখন এসেছেন অধিকার দেখাতে। সিফাত শান্ত স্বরে বলল। শান্ত হন, নুহা। এমন কিছুই হবে না। নুহার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তার কণ্ঠ ভারী হয়ে এল। সিফাত, প্লিজ কিছু করুন। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারব না। ও আমার প্রাণ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি ওকে হারাতে পারব না। সিফাত এক মুহূর্ত নুহার কষ্টভরা চোখের দিকে তাকিয়ে থাকল। তারপর দৃঢ় স্বরে বলল, আপনি চিন্তা করবেন না। আমি দেখছি। বলেই দ্রুত উঠে চলে গেল। নুহা অসহায়ের মতো আরুষি আর নূরের দিকে তাকিয়ে বসে রইল, বুকের মধ্যে ভয় আর বেদনার এক অদৃশ্য আগুন নিয়ে। মিস্টার আহির,
আপনার মনে হয় না আপনি বাড়াবাড়ি করছেন? আহির চোখ সরু সিফাতের দিকে তাকাল, যেন প্রশ্নটা মাপজোক করছে। তার স্বভাবসিদ্ধ স্বরবিহীন হাসিটা ঠোঁটে লেগেই রইল। সিফাত, রাইট। তা আমার কোনো কাজটা আপনার বাড়াবাড়ি মনে হল? সিফাত বিরক্ত চোখে তাকাল, গলায় সুস্পষ্ট তিক্ততা। এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না। আপনার কি ন্যূনতম সেন্স আছে? থাকলে নুহাকে ওইভাবে ছেড়ে দিতে পারতেন না। এমনকি সন্তানের কথা শুনেও আসেননি। নুহা অপেক্ষা করেছিল, জানেন। কিন্তু আপনি ছিলেন না। নূরের কথা বাদ দিলাম, কিন্তু আরুষিকে তো নুহা একাই বড় করেছে। আর এখন হুট করে এসে আপনি ওকে নিয়ে যাবেন? আপনার কি একটু ও বিবেকে বাধছে না? নুহার দিকে একবার তাকিয়ে উনার অবস্থাটা দেখুন। আপনি কি মনে করেন নিজেকে? আপনার কোনো অধিকার নেই আরুষির উপর। আহিরের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হাসিটা মিলিয়ে গেল না, বরং তার কণ্ঠে এক ধরনের নৈর্ব্যক্তিক দৃঢ়তা নেমে এল। আমার স্ত্রী, আমার সন্তান নিয়ে যাব না রেখে যাব, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি মাঝখানে আসছেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। সিফাতের ধৈর্যের বাঁধ যেন এবার সত্যিই ভেঙে গেল। কণ্ঠ কঠিন হয়ে উঠল। আবেগের আগুনে ঝলসে উঠল তার চোখ। আপনার অনুপস্থিতিতে নুহার প্রতিটা কঠিন মুহূর্তে আমি ছিলাম। আরুষি হয়তো আপনার মেয়ে, কিন্তু জন্মের পর কোলে নিয়েছিলাম আমি। হাত ধরে হাঁটতে শিখিয়েছি, সব আবদার পূরণ করেছি। একজন বাবার যা যা দায়িত্ব তা সবটা আমি পালন করেছি। সবচেয়ে বড় কথা, আমি ওকে আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। আপনি চাইলে তো আর ওকে আপনাকে দিয়ে দিব না, তাই না? এক মুহূর্তের নিস্তব্ধতা। আহির শান্ত অথচ শানিত স্বরে বলল, 1 মিনিট, সিফাত। আহিরের চোখের দৃষ্টি গভীর, শীতল অথচ তীক্ষ্ণ। আপনি আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী আর সন্তানের যত্ন নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর আরুষিকে নিজের মেয়ে ভাবেন, সেটাও মানলাম। কিন্তু সত্যিটা হলো, আরুষি ইবনান মীর, ডটার অফ আহির ইবনান মীর। আর নুহাকে নিয়ে আপনি অতটাও ভাববেন না, প্লিজ। বাকি সবকিছু স্বাভাবিকভাবে নিলেও, আমি থাকতে ও আমার সামনেই যদি আমার বউকে নিয়ে অন্য কেউ এতটা ভাবে, সেটা আমি সহজভাবে নিতে পারছি না। সিফাতের চোখে ক্রোধের ঝিলিক, ঠোঁটের কোণে একটুখানি বিদ্রূপের রেখা। বউ বউ করছেন তো? একবারও ভেবেছেন নুহা আদতে কি চায়? নুহা কি আপনাকে স্বামী হিসাবে মানেন? উনি কি সত্যিই আপনার সঙ্গে যেতে চান? আহির একটু হাসল। তবে সেই হাসিতে উপহাস নেই, নেই কোনো দুর্বলতা, বরং সেখানে জড়িয়ে আছে এক অদম্য দৃঢ়তা, এক প্রবল আত্মবিশ্বাসের ছায়া। আমি আপনার মতো সবার চিন্তা একা করার দায়িত্ব নিয়ে বসে নেই, সিফাত। আর আমি ততটা উদার নই যে এত সহজে হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে দেব। 5টি বছর ধরে যাকে উন্মাদের মতো খুঁজে ফিরেছি, যার অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে আমাকে নিঃশেষ করে দিয়েছে, যার প্রতি আমার ভালোবাসা নিজের অস্তিত্বের চেয়েও গভীর, তাকে কি আবারও ছেড়ে দেওয়ার ভুল করব? নুহা যদি না ও চায়, তবুও আমার সাথেই থাকবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, নুহা আমাকে চাই। এখন না চাইলে ও পরে চাইবে, উনাকে চাইতেন হবে। পেছনে থেকে ঈশানের কণ্ঠ ভেসে এলো, আহির ভাই, আমরা কখন বের হব? আমার অফিসে যাওয়া জরুরি। আহির এক ঝলক ঈশানের দিকে তাকাল, চোখের দৃষ্টিতে অনড় দৃঢ়তা, ঠোঁটের কোণে একটুখানি নিষ্পৃহ অভিব্যক্তি নিয়ে। ধীর কণ্ঠে বলে, একটা কাজ কর, অনন্যাকে নিয়ে ফিরে যা। আমি আরুষি আর নূর সাথে ওদের মাম্মাকে নিয়েই ফিরব। আহির এক মুহূর্তের জন্য সে সিফাতের চোখের দিকে তাকাল। আহিরের দৃষ্টি শীতল, অথচ বিদ্ধ করার মতো তীক্ষ্ণ। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে বাড়ি ভিতরের দিকে চলে গেল। বোঝাতে চাইল তার সিদ্ধান্তের ওপর আর কোনো শক্তিই প্রভাব ফেলতে পারবে না। না সময়, না মানুষ, না ভাগ্য। আহির ঘরে ঢুকতেই নুহা এক ঝটকায় উঠে দাঁড়াল। তার চোখে প্রশ্ন, কণ্ঠে চাপা বিস্ময়। সিফাতের সাথে কি নিয়ে কথা বলছিলেন? আহির ধীরস্থির ভঙ্গিতে শার্টের হাতা গুটিয়ে নেয়। ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি খেলে যায়। আপনার তো দেখি জানার খুব আগ্রহ।
শুধু সিফাতই কেন, ঈশানের সাথেও কথা বলেছি সেটাও জানতে চান? নুহার মুখের রেখায় বিরক্তির ছাপ পড়ে গলা খানিকটা কঠিন হয়ে ওঠে। আমি সত্যিই অবাক হচ্ছি আপনাকে দেখে, আহির। আর নিচে আপনি কি বললেন? আপনি আরুষিকে নিয়ে যাবেন। আপনি বললেই আমি ওকে নিয়ে যেতে দেব। আপনি কি ভেবেছেন? আহিরের নির্বিকার কণ্ঠে উত্তর। অনেক তো হল। এবার স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে সংসার করব। নুহা একরকম তাচ্ছিল্যের হাসি ছুড়ে দেয়। সেই হাসির মাঝে উপহাস, অবজ্ঞা, যেন আহিরের কথাগুলো নিছক এক ব্যঙ্গাত্মক রসিকতা। কোনো মুখে আপনি আমাকে নিজের স্ত্রী বলে দাবি করেন? আর এটাও কিভাবে ভাবলেন যে আমি আপনার সাথে শান্তিতে সংসার করার জন্য বসে আছি? আহির চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর ধীর পদক্ষেপে একপাশে গিয়ে থাকা আলমারিতে হেলান দিল। চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটে এক অদৃশ্য অভিমানের রেখা। আমি স্ত্রী বলেছি বলে আপনাকে নিয়েই সংসার করব সেটা তো বলিনি। আপনি চান না বলে কি আমার মেয়েদের মা লাগবে না? তাদের মায়ের ব্যবস্থা তো করতেই হবে। অবশ্য যদি আপনি রাজি থাকেন তবে অশান্তির সংসারও চলতে পারে। নুহার চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। নীলাভ দৃষ্টি যেন বিদ্ধ করে আহিরকে। নুহা আহিরের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি? আহির গভীর দৃষ্টি নুহার চোখে প্রথিত করল। কণ্ঠস্বর স্থির অথচ তাতে লুকিয়ে থাকা বিষাদের সুর স্পষ্ট। আমাদের ডিভোর্স হয়েছে বলে তো মনে পড়ছে না। তাহলে আপনার তো আমার বেআইন হয়ে যাওয়ার কথা নয় যে আমি আপনার সাথে মজা করব। আহির নুহার দিকে একটু ঝুঁকে আসল। নুহার চোখের গভীরে যেন কিছু খুঁজে বেরাল। আপনি বলছিলেন আপনি আমাকে ঘৃণা করেন। তাহলে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে গেলেন না কেন? নিশির নামে সম্পত্তি লিখে দিতে পারলেন অথচ ডিভোর্স পেপার পাঠানোর কথা একবারও ভাবলেন না। এই আপনার ঘৃণা করার নমুনা। নুহা নীরব, কিন্তু চোখে যেন ঝলসে ওঠা অগ্নিশিখা। আহির একটু থেমে আরো শান্ত গলায় বলল, আর একটা ব্যাপার খটকা লাগছে। ধরুন আপনি সত্যিই আমাকে ঘৃণা করেন। আমার কোনো অস্তিত্ব আপনার জীবনে নেই। তারপরেও হয়তো এখনো আপনার মনে আমিই আছি, তাই না? যদি না থাকতাম তাহলে সিফাত তো এক পায়ে রাজি ছিল আমার মেয়ের বাবা হতে। কিন্তু তবুও আরুষিকে শেষ পর্যন্ত আমার পরিচয়ই দিয়েছেন। ব্যাপারটা কি একটু সন্দেহজনক নয়? যাই হোক, সিফাত এখনো রাজি আছে আমার মেয়েকে নিজের মেয়ে করতে, আমার বউকে। ও হয়তো। আহিরের বাক্য অসমাপ্ত থেকে গেল। নুহার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কণ্ঠ কেঁপে ওঠে, চোখের জলকে শক্ত হাতে আটকে রেখে আহিরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি সব নোংরা কথা বলছেন? সিফাতের ব্যাপারে আপনার কোনো অধিকার নেই বাজে কথা বলার। যখন আমি খুব করে চেয়েছিলাম অন্তত আপনি আমার পাশে থাকুন, আমাকে বিশ্বাস করুন, তখন কোথায় ছিলেন আপনি? সিফাত প্রথম থেকেই আমাকে বিশ্বাস করেছে, আমার পাশে থেকেছে। আরুষিকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, আগলে রেখেছে। আর আপনি এখন? যদি আমি জানতাম তাহলে কি আমি ভালোবাসতাম না? আমি আগলে রাখতাম না নুহা। নুহার বাক্যগুলো গলার মধ্যে বাষ্প হয়ে আটকে গেল যেন। আহির নির্বিকার মুখে নুহার তাকিয়ে রইল, যেন এই দৃশ্যের জন্য সে প্রস্তুতই ছিল। কিন্তু তার চোখে কি একটুখানি বেদনাও নেই? হয়তো আছে, হয়তো নেই, অথবা সে নিজেই জানে না। নুহার চোখে ক্রোধের আগুন, কণ্ঠে ঝলসে ওঠা ব্যথার প্রতিধ্বনি। আহির নুহার বাহু ধরে শক্ত করে ঝাঁকিয়ে বলল, কি হলো, কথা বলছেন না যে? সিফাত, আমাদের জীবনে একজন বাইরের মানুষ, সে যদি আরুষিকে ভালোবাসতে পারে তবে আমি পারতাম না কেন আপনার মনে হলো? সিফাত আরুষিকে ভালোবাসে বলে আপনার কাছে সে মহান, তার জন্য আপনার মনে কতটা সম্মান। আর যে মানুষটা আরুষিকে জন্ম দিয়েছে তার জন্য শুধুই ঘৃণা। নুহা হতবাক হয়ে কিছুক্ষণ আহিরের মুখের দিকে তাকিয়ে থাকল। এক ঝটকায় আহিরের হাত সরিয়ে দিল। চোখ জ্বলে উঠছে দুঃখ আর রাগের মিশ্রণে। আপনি কি জানেন কেন আমি সিফাতের ওপর ভরসা করি? কারণ উনি আমাকে প্রশ্ন করেননি, আমার কাছে প্রমাণ চাননি। সবচেয়ে কঠিন সময়ে বিনা বাক্যে আমার সাথে ছিলেন।
আমার পাশে থেকেছেন, আমার বিশ্বাসে আঘাত দেননি। অথচ আপনি নিজেকে আমার ঘরের লোক বলেন। আপনার কি মনে নেই সেদিন কি বলেছিলেন? আমার সামনে আর আসবেন না, নুহা। চলে যান আমার বাড়ি থেকে। আমাদের সম্পর্ক শেষ। আপনার সেই কথার পরেও কি আমি আপনার ঘরে থাকতাম? বলুন। আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। তখনও জানতাম না আমার মধ্যে আপনার একটা অংশ বেড়ে উঠছে। যখন জানতে পারলাম সবার আগে আপনাকেই জানাতে চেয়েছিলাম। কত আশা নিয়ে আপনাকে ফোন করেছিলাম, আপনি রিসিভ করলেন, আমার কণ্ঠ শুনলেন, তারপর আপনি কি করলেন? আমার মুখের উপর কল কেটে দিলেন। তাও আমি আপনাকে মেসেজ করলাম, অপেক্ষা করলাম। তবু আপনি এলেন না। তারপরেও কি আমি আপনার কাছে ফিরে আসতাম, আহির? নুহা ধাক্কা দিয়ে আহিরকে দূরে সরানোর চেষ্টা করল। কণ্ঠ রুদ্ধ হয়ে আসল। আপনি কি ভাবেন আমি এতটাই সস্তা? আমার আত্মসম্মান নেই যে এত কিছুর পরেও বারবার আপনার কাছে ফিরে আসব? আর আপনি আবার আমাকে একইভাবে দূরে সরিয়ে দেবেন? শেষের কথাগুলোতে নুহার কণ্ঠ আটকে আসল। ঠোঁট কাঁপছে, চোখের কোণে অশ্রু যেন বাদ মানতে চাইছে না। আহির দীর্ঘ সময় নুহার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকল। হঠাৎ করেই তার সমস্ত দৃঢ়তা একত্রিত করে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। নুহা ছটফট করে উঠল। তবে আহির ছাড়ল না, বরং আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল নিজের সাথে। আরও শক্ত করে, আরও গভীরভাবে বুকের মধ্যে আটকে রাখল। নুহার প্রতিবাদ, তার কাঁপানো শরীর, কিছুতেই আহিরের দৃঢ়তা কমল না। একদৃষ্টিতে শুধু নুহাকে জড়িয়ে ধরে রাখল, যেন সেই সব বেদনাকে তার ভেতর ধারণ করতে চাইছে। চলবে ইনশাআল্লাহ।